প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি আমাদের 113তম এপিসোডেও ঘটনা পাঠিয়েছিলেন। ওনার নাম এহসান অর্ণব। উনি মালয়েশিয়ার KLIA নামক স্থানে একটি 5 স্টার হোটেলের হাউসকিপিং ট্রেনার হিসেবে কর্মরত রয়েছেন। KLIA এটার ইলাবোরেশনটা হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মূলত এটাকে অনেকে সংক্ষেপে কেলিয়া বলে, মানে যে যেভাবে উচ্চারণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে উচ্চারণ করেন আর কি। তো ওখানকার একটি রিনাউন্ড একটা হোটেল, উনি এর আগেও কিন্তু হোটেলের নামটা আমাদেরকে জানিয়েছিলেন, কিন্তু নামটা প্রকাশ করতে নিষেধ করেছিলেন, আমরা সেটা করিনি, যার কারণে এবারও করছি না। তো চলুন ঘটনায় চলে যাই। ওনার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাগমারা গ্রামে। দিনটা ছিল 2023 সালের অক্টোবরের 22 তারিখ। ওই দিন ওনাদের হোটেল অনেক বিজি ছিল। ওনাদের সব রুম চেক আউট ছিল। চেক আউট মানে সব গেস্টরা চলে গিয়েছেন, দ্রুত সেগুলো আবার রেডি করতে হবে। ওই দিন বরাবরের মতো উনিও রুম ক্লিন করছেন। তো ওনাদের হোটেলে প্রতিদিনই ভিআইপি রুমের চাহিদা থাকে। ওই দিন ওনার সাইডে 2টা ভিআইপি রুম পড়ে যায়, যেগুলো ওনাকে ক্লিন করতে হবে, যার জন্য একটু সময় নিয়ে সবকিছু সাজানো গোছানো করতে হবে ওনাকে। ভিআইপি রুম বলে কথা, সেগুলোর ব্যবস্থাপনাটাও তো অন্যান্য রুমগুলো থেকে আলাদা হয়ে থাকে। তখন সময় আনুমানিক দুপুর 1টা কি 1:30 হবে। তো ভিআইপি রুম ক্লিন করতে গিয়ে উনি ওখানে থাকা একটা বালিশের নিচে লাল কাপড় দেখতে পান, ভাঁজ করা, লাল সুতো দিয়ে বাঁধা। তো ওনাদের রুলস হচ্ছে রুমে গেস্টের ভুলে যাওয়া বা ফেলে যাওয়া যদি কিছু পাওয়া যায় তাহলে ওনারা লস্ট অ্যান্ড ফাউন্ড যেই সাইট আছে সেখানে দিতে হবে এবং সেখানে সেটা রেকর্ড করে রাখতে হবে, পরবর্তীতে গেস্ট চাইলে যেন ইজিলি সেটা পেতে পারেন। তো কাপড়টা মোটামুটি একটু বড় রকমের, 3টা বাঁধন দেয়া। তো উনি কি করলেন, ছবি তুলে ওনাদের গ্রুপে রুম নাম্বার সহ সেন্ড করে দেন। এটা ওনাদের একটা রুলস। রিসেপশনের লোকেরা যেন গেস্ট এসে বলা মাত্রই গ্রুপ চেক করে দেখে যে ওই রুমের কোনো লস্ট অ্যান্ড ফাউন্ড আছে কিনা, থাকলে তারা ইজিলি সেটা ওনাদেরকে জানান। তো ওনারা রিসেপশনে দিয়ে আসছেন এটা। তো কাপড়টা খুলে এই অর্ণব ভাই দেখতে চেয়েছিলেন যে এটা বাঁধা কেন, এত শক্ত কেন, এর ভিতরে আছেটাই বাকি। তা কি মনে করে উনি আর খোলেন নাই। এমন সময় আরিফ নামে একজন সিনিয়র কলিগ চলে আসেন ওই রুমে। মূলত ওনার রুমটা খোলা ছিল, যে রুমে কাজ করছিলেন। তো উনিও একই ফ্লোরে কাজ করতে করতে ওখানে চলে আসছেন। এসে বলছেন যে অর্ণব, তোমার কিছু লাগবে, তোমার কয়টা রুম শেষ হলো। তো এভাবেই কিন্তু একজন আরেকজনের কাজের আপডেট নেন। কারণ সবাই যে সবসময় সময়ের মধ্যে সবকিছু শেষ করতে পারেন বিষয়টা এরকম না। যদি কারো কোনোটা বাকি থাকে এবং কেউ আগে ভাগে শেষ করে থাকে তাহলে যেটা বাকি থাকে উনি আবার সেটা গিয়ে করে দেন। এইভাবেই কিন্তু নিজেদের মধ্যে একটা সমন্বয় করে খুব দ্রুত কাজগুলো ওনারা করে ফেলেন। এই আন্তরিকতার কারণেই মূলত খুব দ্রুত কাজগুলো হয়ে যায়। তো ওইভাবেই উনি মূলত কাজের আপডেট নিচ্ছিলেন। তো এমন সময় এই অর্ণব ভাই এই আরিফ ভাইকে দেখান যে ভাই দেখেন তো এই কাপড়টা এমন লম্বা বাঁধানো, এরকম একটা কাপড় পাইলাম 3টা বাঁধন দেওয়ার ভিতর কি হতে পারে। তো উনি বললেন যে এই দাও তো দেখে আমার কাছে। এই বলে উনি কাপড়টা ওনার হাতে নেন এবং হাতে নিয়ে ওই 3টা বাঁধন খুলে ফেলেন। খোলার পর ওনারা দুজনই দেখেন যে কি যেন লেখা, কালো রঙের কালি দিয়ে লেখা ওই লাল কাপড়ের উপরে। এদিকে অর্ণব ভাই তো দেখেই বুঝে ফেলেন যেটা কালো জাদুর কোনো একটা উপকরণ। সেখানে একটা মাথার খুলির মতো চিহ্ন আঁকানো ছিল, আর এমন কিছু ভাষায় কিছু লেখা ছিল যেগুলো আসলে প্রচলিত কোনো ভাষার মধ্যেই পড়ে না। আর সেখানে একটা চিরকুট ছিল, ওই চিরকুটটাও ওই আরিফ ভাই খুলে ফেলেন। ওখানেও অনেক কিছু লেখা আছে, সেগুলো বোঝা যাচ্ছে না। সেই সাথে একটা তাবিজ ছিল, ওই তাবিজটার খোলা হয়নি যে তাবিজের ভিতরে কি আছে। ওনারা যেহেতু কোনো লেখাই বুঝতে পারছিলেন না, তাই ওইটা না খোলার জন্যই মূলত এই অর্ণব ভাই আরিফ ভাইকে বলেন যে ভাই ওই তাবিজ টাবিজ খোলার দরকার নাই, যেভাবে ছিল সেভাবেই বেঁধে রেখে দেন। তো ওইভাবেই সবকিছু বেঁধে একটা পলিব্যাগের মধ্যে আরিফ ভাই ঢুকিয়ে ফেলেন। আর ওখানে কিন্তু একটা আলাদা কাগজে রুম নাম্বার, কখন পাওয়া গেল, কে পেল, যেহেতু এটা অর্ণব ভাই পেয়েছেন এজন্য অর্ণব ভাইয়ের নামটাই লিখে দেওয়া হয়। এরপর ওইটা লস্ট অ্যান্ড ফাউন্ড যে সাইটটা রয়েছে সেখানে দিয়ে আসা হয়। আর অর্ণব ভাই শিওর ছিলেন যে গেস্ট এটা মাস্ট বি নিতে আসবে, কারণ এটা সাধারণ কিছু নয়। গেস্টটা ছিল ইন্ডিয়ান, তার নাম ছিল প্রশান্ত সুনায়না, তার রুম নাম্বার ছিল 3216।
কিভাবে বুঝতে পেরেছেন সেটা বলছি। কারণ হচ্ছে ওনাদের প্রতিদিন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সেখানে গেস্টের নাম, তিনি কোন দেশের, তিনি কখন আসছেন, কখন চলে যাবেন, মানে চেক ইন চেক আউটের সময় সবকিছু লেখা থাকে। তো এই বিষয়টা নিয়ে ওনারা আর কিছু ভাবেন নাই, যে যার অবশিষ্ট কাজে লেগে যান। ঠিক 3 দিন পর ওই গেস্ট আসেন ওইটা নিতে। তো ওই গ্রুপে আপডেট দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে এই কাপড়টা নিতে আসেন ওই গেস্ট। তো যাই হোক, রিসিপশনের লোকেরাও সেটা দিয়ে দেন, উনি এটা নিয়ে চলেও যায়। যখন এই অর্ণব ভাই আর ওই আরিফ ভাই দুজনে এক জায়গায় হলেন, নিজেরা হাসাহাসি করলেন, আর অর্ণব ভাই বলেছিলেন যে আমি তো শিওর ছিলাম যে এই লোক নিশ্চিত এটা নিতে আসবে। তো যাই হোক, তখন তো অক্টোবর মাসের একদম শেষ দিকে 22 তারিখে ঘটনা ঘটলো। এর 3 দিন পর মানে 25শে অক্টোবর ওই লোকটা এসে এটা নিয়ে যায়। তো এই কয়েকদিনের মধ্যে হয়েছে কি, যে আরিফ ভাই উনি বাংলাদেশে যাওয়ার জন্য লিখিতভাবে আবেদন করেন। তো ওনার আবেদন যাচাই বাছাই করে ওনাকে 2024 সালের জানুয়ারি মাসের 15 তারিখ ডেট দেওয়া হয়, যে উনি 15 তারিখ যেতে পারবেন। তো এদিকে তো ওনার বাড়ি যাওয়া ফাইনাল। আগে ভাগে জানাতে হয়, মানে 2 মাস, মিনিমাম 2 মাস বা আরো বেশি সময় আগে জানালে ভালো, কারণ ছুটির একটা ব্যাপার আছে, সেখানে আরো অনেক স্টাফ রয়েছে, তারাও বাড়িতে যাবে। এই জন্য ছুটির এই ম্যানেজমেন্টটাও খুব ভালোভাবে করতে হয়, এই জন্য আগে থেকে জানাতে হয়। এখন কথা হলো যে এই যে যেই কাপড়টা আবার নিয়ে গেল, এর পরে কি হলো? এর পরেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। তো এই যে কাপড়টা নিয়ে যাওয়ার অল্প কয়েকদিন পরেই এই যে আরিফ ভাই, উনি না আর রাতে ঘুমাতে পারেন না। উনি ঘুমালেই স্বপ্নে দেখেন কেউ তার বুকের মধ্যে এসে বসে আর তার দিকে বড় বড় চোখ তুলে তাকিয়ে থাকে, ভয়ঙ্কর ভাবে দাঁত বের করে হাসে, কিন্তু সেই হাসির কোনো শব্দ হয় না। আর সেই অবয়বের জিহ্বাটা এত বড় যে জিহ্বাটা বের করলে একদম পেট পর্যন্ত নেমে আসে, ঝুলতে থাকে, হাতির সুরের মতো বাঁকাতে থাকে। আর ওই অবয়বটা সবকিছু কালো, এমনকি জিহ্বাটাও কালো। আর জিহ্বাটা চকচক করে, মানে জিহ্বাটা একটু ভিজা থাকে, তো এই জন্য মনে হচ্ছে চকচক করছে। যখন ওই অবয়বটা বুকের উপর এসে বসে আরিফ ভাইয়ের, তখন না উনি আর নিঃশ্বাস নিতে পারেন না, নিঃশ্বাসটা আটকে আসে, অনেকটা বোবাই ধরলে যেরকমটা হয় না ওই রকম। উনি শব্দও করতে পারেন না, শরীর নাড়াতেও পারেন না, এরকম একটা অবস্থা হয়ে যায়। এক রাতে পরপর 3 বারও নাকি এই ঘটনা ঘটেছে। উনি তো সেই রাত্রে আর ঘুমাতে পারেন নাই, শেষ পর্যন্ত সারা রাত জেগে কাটিয়ে দিয়েছেন, সকালে এসে একটু ঘুমিয়েছেন। তো সকালবেলা এসে এই আরিফ ভাই অর্ণব ভাইকে বলেন যে এই অবস্থা, গতকাল রাতে তো এই ঘটনা ঘটছে। তো উনি এমন ভাবে বিষয়টা বলছিলেন, ভয়ে তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কেন এমনটা হলো গতকাল রাতে সেটা উনি বুঝতে পারছেন না। এদিকে অর্ণব ভাই ওনাকে শান্ত করে বললেন যে ভাই, ওটা বোবায় ধরছিল তোমাকে, এটা নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই, একটু এলোমেলো ভাবে শুয়েছিল তো এই জন্য হয়েছে, বেকায়দায় শুলে এরকম সমস্যা হয়, আবার পায়ের উপর পা তুলে ঘুমালো এরকমটা হয়, এরকম হয়, এটা ওনাদের একটা ধারণা। কিন্তু এই যে আরিফ ভাই অর্ণব ভাইয়ের কথা মানতে নারাজ। উনি বলছেন যে না, আমি এইভাবে ঘুমাই না, আমি ডান কাত হয়ে শুই, আর ডান কাত হয়ে না শুলে আমার ঘুমই আসে না। তবে হ্যাঁ, ঘুমের ঘরে মাঝে মাঝে সোজা হয়ে থাকি, সোজা হয়ে গেলে তো ঘুমের মধ্যে আর টের পাই না, তখন তো আর বোঝা যায় না। তো যাই হোক, ওই দিন অর্ণব ভাই ওনাকে খুব করে সান্ত্বনা দিলেন যেন উনি দোয়া দুরুদ পরে ঘুমান। ওই দিন রাতে ঠিক একইভাবে ওই অবয়বটা আবারও হাজির হয়, এইবার ওনাকে চেপে ধরে। ওই দিন রাত্রে উনি ঘুমাতে পারেন নাই, ওই দিন রাত্রে 2 বার এরকম হয়েছে, তাই উনি আর রাত্রে ঘুমান নাই। পরের দিন এসে একই রকম ভাবে অর্ণব ভাইকে আরিফ ভাই বলতে থাকেন। এদিকে আরিফ ভাই খুব চিন্তায় পড়ে গেলেন, দুজনই ভাবতে লাগলেন যে কেন এরকমটা হচ্ছে। অর্ণব ভাই আরিফ ভাইকে বললেন যে ভাই, ওই লাল কাপড়টা আপনি খুলেছেন, আমি যদিও বা হাত দিয়ে ধরেছি, কিন্তু খুলেছেন আপনি, ওটা তো কালো জাদুর একটা উপকরণ ছিল, এই জন্যই কি এমনটা হচ্ছে? তখন উনি শিওর হয়ে বলতে লাগলেন যে হ্যাঁ, ওইটা থেকেই মনে হয় এমনটা হচ্ছে, নাহলে হঠাৎ করে এমনটা হওয়ার কথা না, আমি তো এখানে অনেকদিন ধরে কাজ করছি, কখনো তো এরকম হয় নাই, আর আমার তো এই বোবায় ধরার সমস্যাও নাই। এদিকে অর্ণব ভাই যখন আরিফ ভাইয়ের কথা শুনলেন, অর্ণব ভাই ভয় পেতে শুরু করলেন যে আরে, এই জিনিসটা তো আমি পাইছিলাম, আমি হাত দিয়ে বাইর করছিলাম, এরপরে তো আরিফ ভাইয়ের হাতে দিছি, উনি বাঁধন খুলছেন, এরপরে তো আমি ওটা হাত দিয়ে ধরি নাই, এখন আমি যেহেতু পাইছি, আমার সাথে আবার এরকম হয় কিনা। এসব কথা চিন্তা করে
এই অর্ণব ভাই ভাবছেন যে আমি এখন রাত্রে ঘুমাবো কিভাবে, না জানি রাত্রে ঘুমালে আমার সাথেই সমস্যা শুরু হয়। এই চিন্তা করে ওই দিন কাজে অনেক ব্যাঘাত হয়েছিল, কোনোভাবে কাজে উনি মনোনিবেশ করতে পারেন নাই। যাই হোক, ওই দিন রাতের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যে রাত্রে যখন ওই অবয়বটা আগের রূপে এসেই আরিফ ভাইকে আবারও চেপে ধরে। এবার উনি কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না, নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। তবে অন্যান্যবার তুলনায় নাকি ওই রাত্রে ওই অবয়বটা একটু বেশি আক্রমণাত্মক ছিল। ভয়ঙ্কর ওই জিহ্বাটা বের করে বারবার শরীরের বিভিন্ন জায়গায় টাচ করছে, আর চোখগুলো এমন টেনিস বলের মতো গোল সাদা চোখ, সেই চোখের মধ্যে ছোট্ট দুটো মণি রয়েছে। এই মণিগুলো ঘড়ির কাঁটার মতো চতুর্দিকে ঘুরতে থাকে, এইরকম আর কি। আর এভাবেই দ্রুত চোখগুলো বৃত্তাকারে ঘুরছিল। হঠাৎ করে নাকি ওই অবয়বটা কথা বলতে শুরু করে। এর আগে কিন্তু কোনো কথা বলে নাই। সে বলতে থাকে, তুই কেন খুললি এই মরণ বাঁধন, কেন খুললি বল। এইভাবে ওনাকে ধমকাচ্ছে আর ওনার গেঞ্জি ধরে উঠাচ্ছে আর নামাচ্ছে, উঠাচ্ছে আর নামাচ্ছে। মানে হচ্ছে উনি যেই বিছানায় শুয়েছিলেন ওই শোয়া অবস্থায় তাকে বসাচ্ছে, আবার ধাক্কা দিয়ে শুইয়ে দিচ্ছে, এভাবে চলছে। এদিকে ওনার আর একজন কলিগ, তারও বেড ছিল এই একই রুমে, ওই যে বিছানার উপর বারবার ধপাস ধপাস শব্দ হচ্ছে, বারবার ধাক্কা দিয়ে আবার শুইয়ে দিচ্ছে, ওই শব্দ শুনে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে এই আরিফ ভাই একবার উঠে বসছে আবার শুয়ে পড়ছে, উঠে বসছে শুয়ে পড়ছে, কিন্তু মনে হচ্ছে যে উনি ওনার ইচ্ছাতে করছেন না। ডিম লাইটের আলো ছিল, সেটাতে উনি দেখতে পাচ্ছেন, তবে ওইখানে কোনো অবয়ব উনি দেখেন নাই। তো উনি কি করেছেন, ওনার বিছানা থেকে নেমে এসে আরিফ ভাই শরীরে হাত দিয়েছেন। যখনই হাত দিয়েছেন তখন আরিফ ভাই একদম শান্ত হয়ে যান। এরপর আরিফ ভাই চোখ খোলেন এবং দেখলেন যে ওনার রুমমেট, তার নাম হচ্ছে সজীব, এই সজীব ভাই ওনাকে ধরে আছেন। তো সজীব ভাইকে দেখে উনি তো চিৎকার করতে শুরু করেন। এরপর অন্যান্য রুমে যারা ছিলেন আর কি, তারাও ধরফর করে উঠে বসে, যারা কি হলো পাশের রুমে। মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছিল ওনার স্থির হতে। যাই হোক, এ সমস্ত কথা অন্যান্যদের সাথে শেয়ার করা হয়। পরের দিন অবশ্য অর্ণব ভাই এটা জেনেছিলেন আর কি। তো এই জিনিসটা আসলে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এইটা যদি হোটেলের বসটা জেনে যায় তাহলে সমস্যা, কাজ থেকে কিন্তু বের করে দেবে। এদিকে উনি 2 মাস পরে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার ডেট ফিক্সড করা হয়েছে। এখন যদি এই ধরনের সমস্যা পাওয়া যায় তাহলে তো বিপদ। এদিকে এই আরিফ ভাই অর্ণব ভাইকে বলছেন যে ভাই তুমি তো এটা পাইছিলা, এখন আমি বিপদে পড়ে গেছি, এখন পরামর্শ দাও কি করা যায়, সবাই মিলে আমাকে এই বিষয়ে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য পরামর্শ দাও, না হলে আমি মারাই যাব। তো ওনাদের হোটেলের পাশে একটা মসজিদ রয়েছে, মসজিদটার নামটা প্রকাশ করতে নিষেধ করেছেন, তবে মসজিদের নামের শুরুতে সুলতান শব্দটা আছে, এতটুকু বলছি। তো যাই হোক, তারিখটা ছিল 28 অক্টোবর, শুক্রবার। জুম্মার নামাজের পর ওইখানে উনি আর আরিফ ভাই এবং ওনাদের আরেকজন সিনিয়র কলিগ সাইফুল ভাই, এই 3 জন মিলে গেলেন ওই মসজিদের হুজুরের সাথে কথা বলতে। সাইফুল ভাই ভালো মালয় ভাষা জানেন, তাই মূলত ওনাকে নিয়ে যাওয়া, উনি হুজুরকে খুব সুন্দর করে বোঝাতে পারবেন। তো হুজুরকে ওনাদের সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে এবং ঘটছে এর সবটাই খুলে বলেন। সবকিছু শোনার পর হুজুর বেশ চিন্তিত হয়ে যান। তিনিও বুঝতে পেরেছেন যে ওনারা একটি ভয়ঙ্কর কালো জাদুর একটা ফাঁদে ফেসে গেছেন অনিচ্ছাকৃতভাবে। তো তিনি ওনাদেরকে বলেন যে আপনারা সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এদিকটাতে আসেন, তারপর দেখি কোনো তথ্য দেয়া যায় কিনা। এখন সমস্যা হলো, হোটেল থেকে বের হতে গেলে সিকিউরিটির কাছে একটা নির্দিষ্ট ফর্ম পূরণ করে সাইন করে বাইরে যেতে হয়। জুম্মার নামাজের জন্য বাইরে বেরিয়ে আসছেন, আবার সন্ধ্যায় কিভাবে আসবেন এই চিন্তা তো ওনাদের মাথায় ঢুকে গেল। মাগরিবের পর তো হোটেলে বেশ কিছু কাজ থাকে। তো হুজুরকে ওনারা বলেন যে হুজুর মাগরিবের পরে না এসে এশার নামাজের পর আসলে কি হবে। তো উনিও বেশ ভালোভাবে সম্মতি দিলেন যে হ্যাঁ তাহলে এশার পরে আসেন, তাহলে আমি এই ব্যাপারটা আরেকটু ভালো করে জানার চেষ্টা করতে পারি। তাই হলো, 9টার পর ডিউটি শেষ করে ওনারা চলে গেলেন, গিয়ে দেখলেন হুজুর বসে আছে। তারপর সালাম বিনিময় করার পর হুজুর বলতে লাগলেন যে দেখুন, আমি যতটুকু জানতে পারলাম যে এটা এমন এক ধরনের কালো জাদু যা দ্বারা একটা ব্যক্তিকে আগুনে ফেলে যেভাবে পুড়িয়ে মারা হয়,
এই কালো জাদুর কাপড়টাও তার একই নিদর্শন। মানে এই যে কাপড়, এই কাপড়ে যা লেখা ছিল এবং যার নাম লেখা ছিল, যাকে নিয়ে এই কালো জাদুটা করা হয়েছিল, তার পুরো ডিটেলস এই কাপড়ে ছিল। এই জিনিসটা প্রতিদিন একটু একটু করে আগুনে পোড়ানো হবে, আর ওইদিকে ওই ব্যক্তিটার শরীর জ্বলে জ্বলে উঠবে। এইভাবে করে করে কাপড়টা একটু একটু করে পুড়িয়ে ফেলা হবে, আর ওইদিকে ওই ব্যক্তিরও শরীরের ভেতরে পুড়তে থাকবে। যেদিন এই লাল কাপড়টি শেষ দিনে পুড়িয়ে ছাই করে ফেলা হবে, ওই দিন ওই ব্যক্তির শেষ দিন, সে মারা যাবে। এখন কথা হলো, তাহলে আরিফ ভাইয়ের কেন এমনটা হচ্ছে? তখন হুজুর বলেন, আরিফ ভাই যখন কাপড়টা খুলেছেন, মূলত সমস্যাটা তখনই শুরু হয়েছে। কারণ এই লাল কাপড়টা সেই ব্যক্তি খোলার কথা যে কালো জাদুটি করেছে, এবং সেই কাপড়ের মধ্যে কালো জাদুর অন্তর্ভুক্ত একটা ভয়ঙ্কর পিশাচ জিন ছিল, যে মূলত এটার আশেপাশে থাকতে বাধ্য ছিল। আর এই পুরো কাজটা সম্পাদনের দায়িত্বও ছিল ওই পিশাচ জিনের, এবং এটা করার জন্য তাকে নির্দিষ্ট রকমের কিছু বলি দিতে হয়েছে, যার কারণে ওই পিশাচ জিনটা ওই কাজটা করে দেবে। এখন এই জিনিসটা যদি সম্পূর্ণ না হয়, তাহলে পিশাচ জিনেরও সমস্যা হবে, আর এই কাজটা বাস্তবে হবেও না। তো এরকম একটা সমস্যার মধ্যে যখন পড়ে গেছে, যেহেতু আরিফ এটা খুলেছে, সুতরাং তার সাথে সমস্যাটা হবে। মূলত ওই যে পিশাচ জিন, ওই পিশাচ জিনটাই এই আরিফ ভাইয়ের ঘুমের মধ্যে এসে ভয় দেখাচ্ছে। কেন এই বাঁধনটা খোলা হলো? যার জন্য প্রথম অর্ধেই এই কালো জাদুর মূল সমস্যা আরিফ ভাই সৃষ্টি করেছেন, সেই জন্যই এমনটা হচ্ছে। হুজুর বললেন, এই কালো জাদুটার একটা নির্দিষ্ট সময় বা ডেট আছে, এর মধ্যে এর কাজ শেষ করতে হবে, এর বাইরে চলে গেলে এর প্রভাব কেটে যাবে, তখন ওই পিশাচ জিনটাও চলে যাবে। কিন্তু কত সময় যে আছে এই কালো জাদুর মেয়াদ, এটা হুজুর আসলে বলতে পারেন নাই। আর এইটা সমাধান করতে হলে যে কালো জাদু করেছে তাকেই নাকি লাগবে। হুজুর তখন শুধু ঝাড়ফুঁক এবং রুকিয়া করে দেন, এবং হুজুর বলেন যে আমি এই তথ্যটুকু দিয়েছি, আপাতত এর বাইরে কোনো কিছুই করা আমার পক্ষে সম্ভব না। কি আর করা, সবকিছু মেনে নিয়ে ওই দুজন হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক এবং রুকিয়া নিয়ে ফেরত আসলেন। এদিকে এই অর্ণব ভাইও রাতের বেলা ভয়ে ঘুমাতে পারেন না। উনি এই ভয়ে ঘুমাতে পারেন না, না জানে কখন ওনার সাথে স্বপ্নে বা বাস্তবে এই সমস্যা শুরু হয়ে যায়। এভাবে উনিও 3 রাত কাটালেন। তবে অর্ণব ভাইয়ের সাথে তেমন কিছুই হচ্ছে না, আর ওইদিকে আরিফ ভাইয়ের সাথে প্রতি রাত্রেই ওই অবয়বটার দেখা হয়। তবে এইবার ব্যাপারটা আরেকটু অন্যরকম ভাবে ঘটতে শুরু করলো। দেখা হয়, তবে স্বপ্নে খুব কম, বাস্তবেই বেশি। একটা পর্যায়ে স্বপ্নে আসা বাদ দিয়ে আরিফ ভাইয়ের সাথে সামনাসামনি ওই অবয়বটা ঝামেলা করতে শুরু করলো। কিছু কিছু ঘটনা যেটা বলতেই হয়, সেটা হচ্ছে ওনারা মূলত বড় ট্রলি নিয়ে কাজ করেন হোটেলগুলোতে। ওই ট্রলিতে বিভিন্ন ধরনের জিনিস থাকে। একটি হোটেলে যখন গেস্ট থাকেন, তখন সেখানে যেই বেড কাভার থাকে, বালিশের কাভার থাকে, তারপর টাওয়েল থাকে, এগুলো সরিয়ে নিতে হয়, আবার নতুন জিনিসগুলো দিয়ে যেতে হয়। এই সব জিনিস নড়াচড়া করার জন্য বড় ট্রলি ওনারা ব্যবহার করেন। তো এরকম ভাবে একটা বড় ট্রলি নিয়ে সবসময় যেহেতু নড়াচড়া করতে হয়, রুমের মধ্যে ঢোকার সময় ট্রলিটা বাইরে রেখে তারপরে ওনারা ঢোকেন। তো এই যে আরিফ ভাই, উনি একটা রুমে ঢোকার সময় ট্রলিটা বাইরে রেখে রুমে ঢুকেছেন। হঠাৎ করে ওনার মনে হলো ওই ট্রলিটাকেও দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় করে ফেলছে, এমন একটা অবস্থা। উনি যখনই দরজার সামনে আসছেন দেখার জন্য যে কি হয়েছে, এসে দেখেন না তো কিছুই নাই, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে এমন শব্দ আসার কারণটা কি? তখন এই আরিফ ভাই অর্ণব ভাইকে ফোন দিয়েছেন। এই আরিফ ভাই আর অর্ণব ভাই যেহেতু একই ফ্লোরে কাজ করেন, 3 তলাতে, তো উনিও সাথে সাথে চলে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন কি হয়েছে, সবকিছু ঠিকঠাক তো? তখন এই আরিফ ভাই বলেন এই ঘটনা। ইতোমধ্যে আরো একটা ঘটনা ঘটে, সেটা হলো এরকম দোমড়ানো মোচড়ানোর শব্দ অর্ণব ভাই শুনতে পান, 4 বারের মনটা শুনতে পান। এখন ভয় ওনারও লাগছে, কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে এই আরিফ ভাইয়ের সাথে। তো যাই হোক, এখন কাজ তো করতে হবে। অর্ণব ভাই আরিফ ভাইকে বলে দিলেন, ভাই দোয়া দুরুদ পড়েন, আল্লাহর নাম নেন, দেখা যাক
কত দ্রুত সমস্যাটার সমাধান হয়। আর অর্ণব ভাই আরিফ ভাইকে একটা বুদ্ধি দিয়ে দিলেন, সেটা হচ্ছে যে এই অর্ণব ভাই এয়ারপড লাগিয়ে সূরা ইয়াসিন শুনতে থাকেন। তো উনি বুদ্ধি দিলেন যে আপনি এরকম শুনতে থাকেন, আশা করছি সমস্যা হবে না। তো উনিও তাই করতে শুরু করলেন, কিন্তু কাজ হচ্ছে না। স্বপ্নে এই সমস্যাটা না হলেও এখন সরাসরি সমস্যাটা প্রচুর আকারে বেড়েছে, সবসময় তাকে জ্বালাচ্ছে। দিনে রাত্রে সবসময় শব্দ শুনতে পান। হঠাৎ করে উনি শুনতে পান যে কেউ প্রচন্ড জোরে তার দিকে দৌড়ে আসছে, প্রচন্ড গতিতে, কিন্তু কে দৌড়ে আসছে এটা উনি দেখতে পান না। আবার উনি ট্রলি নিয়ে কাজ করেন, হঠাৎ করে দেখা গেল ওই ট্রলিটা ঘর ঘর শব্দ করে কোথায় যেন চলে যাচ্ছে। উনি বাইরে এসে দেখেন ট্রলিটা একা একাই করিডোরের অন্য মাথায় গিয়ে দাঁড়িয়ে আছে। এত বড় একটা ভারী ট্রলি একা একা তো যাওয়ার কথা না, তাহলে কে নিয়ে গেল? এরকম ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। তো যাই হোক, এরকম প্রত্যেক দিন ৩-৪ বার ওনার সাথে এই সমস্যা চলছে। এভাবে কেটে গেল আরো ১২ থেকে ১৩ দিন। এর মধ্যে ওনার একটা আশার আলো দেখতে পান, সেটা হচ্ছে নভেম্বরের ১৪ তারিখ। এই সবগুলো তারিখ মনে রাখার পিছনে কারণও রয়েছে। কারণ হচ্ছে যে ওনাদের সবকিছু তারিখ সময় অনুযায়ী অনেক কিছু লিপিবদ্ধ করে রাখতে হয় ওনাদের কাজে, সেই কারণেই মূলত এই তারিখগুলো মনে আছে আর কি ওনাদের। তো যাই হোক, নভেম্বরের ১৪ তারিখ সেই গেস্ট প্রশান্ত সোনায় না, তিনি ৩২১৬ নাম্বার রুমে ছিলেন আগে, তিনি একই রুমে আবারও এসেছেন, মানে চেক ইন হয়েছেন। এবং ১৫ই নভেম্বর তিনি রিসিপশনে এসে রিকোয়েস্ট করেন যে ওই যে অক্টোবর মাসের ২২ তারিখ উনি একটা জিনিস ফেলে রেখে গিয়েছিলেন, আবার ২৫শে অক্টোবর এসে নিয়ে গিয়েছিলেন। তো উনি জিজ্ঞেস করেছিলেন যে এই কাপড়টি ওনাদের কোন স্টাফ পেয়েছিলেন। যেহেতু ওইখানে যেই তালিকাটা ছিল সেই তালিকায় কিন্তু অর্ণব ভাইয়ের নাম লেখা, যেহেতু ওই জিনিসটা উনি পেয়েছিলেন, কাগজে ওনার নাম লেখা ছিল, কিন্তু খুলেছিলেন তো আরিফ ভাই। যাই হোক, যখন জানা গেল যে অর্ণব ভাই উনি এটা পেয়েছিলেন, তখন নাকি ওই প্রশান্ত শোনায় না বলেন যে আমি কি ওই ছেলেটার সাথে কথা বলতে পারি। তো রিসিপশন থেকে ওনাকে জানানো হলো যে কেন স্যার, কোনো সমস্যা? ওই কাপড়ের মধ্যে কি আরো এমন কোনো জিনিস ছিল যেটা আমাদের পক্ষ থেকে আপনি কম পেয়েছেন বা দেওয়া হয়নি, এমন কিছু? ওই গেস্ট জানালেন না না, তেমন কিছু না, আমি জাস্ট ওনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই, আমার রুমে ওই ছেলেটাকে পাঠিয়ে দেবেন। পরে অর্ণব ভাইকে ফোন করে জানানো হলো যে ৩২১৬ নম্বরের গেস্ট তার সাথে কথা বলতে চান। তো যাই হোক, অর্ণব ভাই তো গিয়েছেন ওখানে। তো গেস্ট ভেতরে ছিল, ওনাকে গুড মর্নিং জানালেন, উনিও অর্ণব ভাইকে ভেতরে আসার জন্য সম্মতি দিলেন। তো উনিও গিয়েছেন। তখন ওই গেস্ট বলছেন বিছানায় বসো। যদিও বা ওনাদের কনভারসেশনটা ইংলিশে হয়েছে, তার এই যে ইমাম সাহেবের সাথে কথাগুলো মালয় ভাষায় হয়েছে, আমরা কিন্তু বোঝানোর সুবিধার্থে এই পুরো ঘটনাটা বাংলায় বলছি আর কি। তো যাই হোক, তো ইংলিশে আর কি বলেন যে সিট ডাউন প্লিজ। সাধারণত এই ধরনের আচরণগুলো গেস্টরা করেন না। তো এই আচরণ দেখে উনি বেশ অবাক হয়েছিলেন, কারণ হচ্ছে বিছানায় বসতে কোনো গেস্ট বলেন না, সাধারণত দরজার ওখান থেকে দাঁড়িয়ে কথা বলতে হয়, ভেতরেও একদম ভিতরে আসলে ঢোকেন না গেস্ট থাকা অবস্থায়। এটাই একটা সাধারণ কার্টিসি বা একটা নিয়ম আর কি হোটেলের। তো কোনো গেস্ট সার্ভিস না নিয়ে উল্টো আরো বিছানায় বসার কথা বলবে, এমন আচরণ আসলে এই অর্ণব ভাই আগে তো পান নাই। যাই হোক, উনি বসলেন। বসার পর ওই গেস্ট খুব মোলায়েম ভাবে, খুব সুন্দরভাবে রিকোয়েস্ট করছেন। তবে শুরুতেই উনি বললেন যে আমি প্রশান্ত শোনায় না। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি কে। তখন তো ভয়ে ওনার শরীর কেঁপে ওঠে। ওনার কথায় এমন এক ধরনের গাম্ভীর্য ছিল যে কেউ শুনলে কিছুটা হলেও ভয় পাবে। আর অর্ণব ভাই তো বুঝে ফেলেছিলেন এই সেই কালো জাদু করা গেস্ট যাকে উনি এখন সামনাসামনি দেখছেন। রিসিপশন থেকে কিন্তু শুরুতে বলা হয়নি যে এই সেই লস্ট অ্যান্ড ফাউন্ড যেই ডিপার্টমেন্ট থেকে যেই জিনিসটা নিয়ে গিয়েছিল এটাই সেই গেস্ট, উনি আগে আসছিলেন, কিন্তু শুরুতে বলে নাই। মূলত ওনার নাম বলার পরেই এই অর্ণব ভাই বুঝতে পেরেছিলেন ইনিই তিনি। এদিকে গেস্ট যিনি আসছেন তার সম্পর্কে আবার রিসিপশন থেকে ওনাকে বলে দেওয়া হয়েছিল যে
ওনাকে দেখে একটু অন্যরকম লাগছে, তাকে খুব সাবধানে হ্যান্ডেল করো, আর খুব বেশি সমস্যা হলে আমাদেরকে কল দিও। যাই হোক, এই বিষয়টা তো আসলে ওনার মাথায় ছিল, মানে অন্য ভাইয়ের মাথায় ছিল। তো ওই যে প্রশান্ত শোনায় না, উনি বলতে শুরু করলেন যে আমি এই রুমে লাল কাপড়ের একটা টুকরো ফেলে গিয়েছিলাম, তুমি বোধহয় এটা পেয়েছিলে, তাই না? অন্য ভাই মাথা নেড়ে জানালেন, জি আমি পেয়েছিলাম। তুমি তো এটাকে খুলে দেখেছো, তাই না? বা কিছু করেছো এটার সাথে? বললেন প্রশান্ত শোনায় না। এরপর অন্য ভাই বললেন যে আসলে এটা আমি খুলিনি, আমার এক বড় ভাই খুলেছিলেন। এর মধ্যে কিছু লেখা ছিল যেটা আমরা কেউই পড়তে সক্ষম হইনি, শুধু দেখেছি। এরপর প্রশান্ত শোনায় না বললেন, যেটা খুলেছে সে কি ভালো আছে, সুস্থ আছে? এরপর সব ঘটনা ওনাকে খুলে বলা হয়, মানে অন্য ভাই খুলে বলেন। এরপর উনি বুঝতে পেরেছেন যে আসলে কি হয়েছে। তখন ওই গেস্ট বললেন যে আসলে এই জিনিসটা নিয়ে যাওয়ার পর এক সপ্তাহ আমি অনেক চেষ্টা করেছি এর কার্যক্রম শুরু করার, কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি। কাজই করছিল না জিনিসটা, আমার কাজের ব্যাঘাত হচ্ছিল। আর তখনই আমি শিওর হলাম যে এই কাপড়টা খোলা হয়েছে এবং পরা হয়েছে, যার কারণে এই কাপড়ের কার্যক্ষমতা কমে গেছে। আমি এটাও বুঝতে পেরেছিলাম যে যে পেয়েছে সেই হয়তো এটা খুলেছে। সেটা তো আসলে তুমি খোলো নাই, তুমি পেয়েছো, কিন্তু খুলেছে আরিফ নামে আর একটা ছেলে। তোমার সাথে হয়তো বা কিছু হয় নাই, কিন্তু ওই আরিফের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা কিন্তু ঘটতে চলেছে। দ্রুত ওকে ডাকো, এই সমস্যার সমাধান করতে হবে। যখন সমস্যার সমাধানের কথা অর্ণব ভাই জানলেন, উনি খুব খুশিতে আরিফ ভাইকে কল করেন। উনিও 3216 নম্বর রুমে চলে আসেন। পরিচয় করিয়ে দেন, উনি হচ্ছেন সেই প্রশান্ত শোনায় না যার লাল কাপড়টা আপনি খুলেছিলেন। আরিফ ভাই খুশি হওয়ার জায়গায় আরো ভয় পেয়ে গেলেন। ওইদিকে প্রশান্ত শোনায় না, উনি অভয় দিয়ে বললেন যে ভয় পাও না, আসো এখানে, আসো বসো, তোমার সাথে আমার কথা আছে। উল্টো এই প্রশান্ত শোনায় না এই অর্ণব ভাই আরিফ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে লাগলেন। আরিফ ভাইয়ের হাত ধরে ক্ষমা চাইতে লাগলেন যে ওনার জন্যই আরিফ ভাইয়ের আজকে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। উনি যদি ভুল করে এটা ফেলে না যেতেন তাহলে তো এটা হতো না, এই ধরনের ভয়াবহতার শিকারও হতে হতো না। তো প্রশান্ত শোনায় না লাস্ট একটা কথা বলেন, সেটা শুনে আসলে ওনারা এতটাই ভয় পেয়েছিলেন যে আরিফ ভাই তো কান্না করতে করতে ওনার পায়ে পড়ে যান। প্রশান্ত শোনায় না বলেন যে তুমি যে এখনো বেঁচে আছো এটা দেখে আমি খুশি হয়েছি, কারণ এই ঘটনা শুরু যেহেতু করতে পারি নাই, তার কারণ হচ্ছে এটা কেউ খুলেছিল, তুমি এটা খুলেছিলে, তোমার কিন্তু বেঁচে থাকার কথা না, তোমার এতদিনে মরে যাওয়ার কথা। আমি বুঝতে পেরেই দ্রুত চলে আসছি যে নিশ্চয়ই অকারণে একটা ছেলের জীবন যাবে। ছেলেটা গরিব মানুষ, অনেক কষ্ট করে আসছে অন্য একটা দেশ থেকে পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য। এই ছেলেটার তো কোনো দোষ নাই, এই জন্য আমি আসছি। এই বিষয়টা উনি সুন্দর করে বুঝিয়ে বলেন। আসলেই একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের আচরণ এতটা নমনীয় হয়, এত সুন্দর হয়, মোলায়েম হয়, এটা ওনাদের ধারণাতেই ছিল না। তবে যখন এই প্রশান্ত সুনাইনার কাছে ওনারা দুজন বলেন যে আমরা একজন হুজুরের কাছে গিয়েছিলাম, তখন উনি এটা শুনে খুশি হলেন যে হ্যাঁ, এটা একটা ভালো কাজ করেছো। যদি তোমরা ওই হুজুরের কাছে না যেতে এবং শরিয়া সম্মতভাবে তোমরা যে ধর্মের অনুসারী সেই ধর্ম মতে যদি রুকিয়া না করাতে, তাহলে নিশ্চিত মারা যেতে। এই বিষয়টা কিন্তু প্রশান্ত সুনাইনা বলেন এবং বলেন যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, বিশেষ করে আরিফ ভাইকে বলেন তোমার ভয়ের কোনো কারণ নাই, আমি আজকে রাতেই এইটা সমাধান করে দেব, এখন চলে যাও, নিশ্চিন্তে থাকো। তো পরের দিন এই প্রশান্ত সুনাইনা উনি চেক আউট করে চলে গিয়েছিলেন। যাওয়ার আগে আরিফ ভাইকে ডেকেছিলেন এবং বলেছিলেন যে তোমার আর কোনো সমস্যা নাই, সমস্যাটা কেটে গেছে। উনি কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে কি করেছিলেন এটা উনি বলেন নাই। ওনার সাথে ছবি তোলার জন্য অনেক অনুরোধ করেছিলেন আরিফ ভাই এবং অর্ণব ভাই, উনি কোনো মতেই ছবি তুলতে রাজি হন নাই। যাই হোক, ওনার সাথে আরো কিছু সাধারণ কথা বলে ওনারা বিদায় নিয়ে চলে যান। ওই লোকটাকে দেখে কিন্তু খুবই উচ্চ শিক্ষিত একজন ভদ্রলোক বলে মনে হয়েছে, কিন্তু উনি কেনই বা এরকম ভয়ঙ্কর মরণ বাণে সহায়তা করেন বা এই কাজটি করেন, এই জিনিসটা তো আসলে ওনাকে জিজ্ঞেস করার মতো এখতিয়ার কোনো
হোটেল কর্তৃপক্ষের নেই। এরপর থেকে আরিফ ভাই সম্পূর্ণরূপে সুস্থ, আলহামদুলিল্লাহ। উনি যথাসময়ে বাড়ি থেকে ঘুরেও আসছেন, এখনো উনি সেখানে কাজ করছেন, সম্পূর্ণরূপে সুস্থ আছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, জাদুর উপকরণগুলো হাত দিয়ে ধরা এটাও কিন্তু একটা বিপজ্জনক জিনিস। এটা করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। হুট করে হাত দিয়ে ধরা যাবে না, তাহলে বিপদ হতে পারে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের থার্সডে নাইটের 142তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম সুমাইয়া আক্তার নিম্মি। ওনার ঘটনায় এর আগেও আমরা প্রচার করেছি। বিশেষ করে ওনার প্রথম ঘটনাটি আমরা প্রচার করেছিলাম আমাদের এই থার্সডে নাইটের 86 নম্বর এপিসোডে। ওনার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা, যেখানে 7টি জিনের কথাও ছিল। তো চলুন এবারের ঘটনাটি শেয়ার করি। এবারের যে ঘটনাটি, এটি ওনার দাদা বাড়িকে কেন্দ্র করেই ঘটেছিল। আর এই ঘটনার সাক্ষী বেশ কয়েকজন, মানে ওনার পরিবারের বেশ কয়েকজন। ওনার দাদা বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। ওনার দাদা মারা গিয়েছিলেন অনেক আগে, মুক্তিযুদ্ধের ঠিক পরপরই, কিন্তু এক্সাক্ট সালটা আসলে ওনাদের ঠিক জানা নাই। ওই সময়ে ওনার দাদার চাল ভাঙানোর 5টি মেশিন ছিল, যেটা ওই সময়ের প্রেক্ষাপটে খুবই অল্প সংখ্যক মানুষের ছিল। আর এতগুলো মেশিন থাকার কারণে ওনার আর্থিক অবস্থাও বেশ ভালো ছিল, অনেক সচ্ছল ছিলেন উনি। ওনার যেখানে বাড়ি ছিল বর্তমানে সেখানে কিছুই নেই, কারণ হচ্ছে পদ্মা ব্রিজ তৈরি হওয়ার কারণে সরকার আশেপাশের অনেক জমি অধিগ্রহণ করে। মূলত ওই অধিগ্রহণের কারণেই ওই জমিগুলো সরকারের আওতায় চলে যায়। ওনার দাদার ছিল 11টি সন্তান, ছেলে মেয়ে মিলিয়ে 11 জন। আর ওনার দাদা 2টি বিয়ে করেছিলেন। আর যে সুমাইয়া আপু হচ্ছেন ওনার দাদার দ্বিতীয় স্ত্রীর 4র্থ সন্তানের মেয়ে। ওনার দাদা ছিলেন খুবই রাগী প্রকৃতির মানুষ, কথায় কথায় লেগে যেতেন। অবশ্য তার টাকার গরমও ছিল নাকি অনেক বেশি, এটাই মূলত প্রধান কারণ হিসেবে উনি উল্লেখ করেছেন। একবার কি হয়েছে, ওনার প্রথম স্ত্রীর সাথে রাগারাগি করে ঝগড়াঝাটি করে দাদা অনেকটা জেদ করেই এই সুমাইয়া আপুর দাদিকে বিয়ে করেছিলেন। তো এইভাবেই ওনার 2টি পরিবার শুরু হয়ে যায়। সুমাইয়া আপুর দাদির ঘরে 8 জন সন্তান, 5 জন ছেলে 3 জন মেয়ে। তো এতক্ষণ তো আমরা বললাম যে ওনার পারিবারিক যেই অবস্থা সেটা নিয়ে। এবার আসুন আমরা মূল ঘটনার দিকে ঢুকে যাই। আগেকার দিনে দেখা যেত যে অনেকেই, বিশেষ করে যাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, অনেক জায়গা জমি ছিল, তারা কি করতেন, তারা মারা যাবার পর, এমনকি তারা মারা যাওয়ার আগেই ওসিয়ত করে যেতেন যে তাদের কবরটা কোথায় হবে। বিশেষ করে ওনারা অধিকাংশ, বিশেষ করে এই ধরনের লোকেরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত যে ওনারা ওনাদের বাড়ির পাশে কবর দেওয়ার জন্য ওসিয়ত করে যেতেন। এই জন্য কিন্তু এই সুমাইয়া আপুর দাদা বাড়ি যেটা, সেখানে ওনার পূর্বপুরুষদের কবর ছিল, বিশেষ করে ওনার দাদার দাদা এবং দাদির কবর ছিল সেখানে। আর ওইটার ঠিক পাশেই একটা পুকুর ছিল, আরো কিছুটা দূরে বসবাসের ভিটা ছিল। অনেক আগে থেকে কবরগুলো এখানে আছে। তো তবে কবরগুলো থাকার কারণেই হোক বা না থাকার কারণেই হোক, ছোটখাটো বা মাঝামাঝি সাইজের বা মাঝামাঝি রকমের ঘটনা আমরা যেভাবেই বলি না কেন, এরকম কিন্তু অনেকের সাথে কম বেশি ঘটেছে। ওনারা তো এখন 3rd জেনারেশনে আছেন। এই 3rd জেনারেশনের লোকজনও অনেক কিছু নাকি দেখেছেন। তো দাদা তো মারা যায় স্বাধীনতা যুদ্ধের পরে, আর দাদি মারা গিয়েছিলেন 2000 সালে। কিন্তু এই সুমাইয়া আপুর দাদার প্রথম স্ত্রী, উনি মারা গিয়েছিলেন 2017 সালে, অনেকদিন জীবিত ছিলেন। ওনার বাবা, মানে সুমাইয়াপুর বাবা, ফুপু মোটামুটি বয়স হয়ে গিয়েছে। তখনও অবশ্য বিয়ে শাদী হয় নাই, শুধু ওনার বড় চাচার বিয়ে হয়েছিল। বাকি সবাই মোটামুটি বিয়ের বয়সে পৌঁছে গিয়েছিলেন। তো ওনার দাদার বাড়িতে সবারই কম বেশি তো হক ছিলই, সম্পত্তি তো সবাই ভাগে পাবেন। আর বেড়াতে যদি একদম না যান, তাহলে তো নিজের অধিকারটা তো আসলে আদায় করাটা মুশকিলই হয়ে যায়। এই জন্য কিন্তু ওনারা বিভিন্ন সময় গ্রামের বাড়িতে বেড়াতে যেতেন।
বাড়িতে থাকতেন কিছুদিন। একবার কি হলো, এই সুমাইয়াপুর বাবা এবং সুমাইয়াপুর চাচারা সবাই মিলে গ্রামে বেড়াতে গেলেন। তখন অবশ্য তাদের কারোরই বিয়ে হয়নি, অনেক আগের কথা। তো বেড়াতে গেলেন সবাই, সারাদিন যেমন তেমন কেটে গেল। রাতে যখন সবাই ঘুমাতে গিয়েছেন, ঘুমানোর জন্য এক একজন এক একটা রুম বেছে নিলেন। এদিকে কি হয়েছে, ওই সময়টা ছিল তো গরম। এই সুমাইয়াপুর ছোট চাচা উনি বললেন যে উনি আসলে ঘরের মধ্যে ঘুমাবেন না, ঘরের মধ্যে গরম লাগছে, উনি বারান্দায় ঘুমাবেন, যদি প্রয়োজন হয় উনি পরে ঘরের মধ্যে ঢুকবেন। তো উনি ওই ঘরের বারান্দায় শুয়েছেন আর কি, একটা পাটি বিছিয়ে, একটা বালিশ নিয়ে, হাতে একটা হাত পাখা দিয়ে বাতাস করছেন আর ঘুমানোর চেষ্টা করছেন। অনেক সময় হয় কি, ঘুমের জায়গা পরিবর্তন হওয়ার কারণে অনেকের কিন্তু রাতের বেলা ঘুম হয় না। অনেকেই বিভিন্ন জায়গায় যান, অনেক আরামদায়ক পরিবেশ বা বিছানা থাকার পর রাত্রে ঘুম আসতে চায় না। এর কারণটা হচ্ছে ঘুমের জায়গার পরিবর্তন। তো এখন চাচা বারান্দায় ঘুমিয়েছিলেন, অনেকদিন পর এরকম বারান্দায় পাটি বিছিয়ে ঘুমিয়েছেন বা ঘুমানোর চেষ্টা করছেন। এই কারণে ওইভাবে তার ঘুম আসছে না। এদিকে রাত গভীর হয়ে যাচ্ছে, তখনও কিন্তু এই মোবাইল ফোন বাংলাদেশে শুরুই হয়নি, ওই সময়ের কথা। উনি তো শুয়ে আছেন, ঘুম আসে না, একটু ঘুম আসে আবার ভেঙে যায়, গরম লাগে। তো এরকম চলছিল, যখন গরম লাগে হাত পাখা দিয়ে একটু বাতাস করেন। আর ওনার কাছে ঘড়িও ছিল না, কয়টা যে বাজে এটা ওনার বোঝার উপায় ছিল না। ওই যখন ভোর হবে তখন উনি দেখবেন, এছাড়া ওনার আসলে ওই সময় কয়টা বাজে এটা জানার উপায় ছিল না। উনার যেখানে ঘর, যেই ঘরটা উনি ছিলেন, ওইটার পাশে একটা জামরুল গাছ ছিল এবং নারকেল গাছও ছিল। তো উনি শুয়ে আছেন, চোখ খুলছেন, মাঝে মাঝে কি করছেন, ওই জামরুল গাছের দিকে তাকাচ্ছেন, নারকেল গাছের দিকে তাকাচ্ছেন, ঘুমানোর চেষ্টা করছেন। হঠাৎ করে তার কাছে মনে হলো যে শুকনো পাতার উপর মরমরিয়ে হেঁটে যাওয়ার একটা আওয়াজ আসছে। বিষয়টাকে উনি খুব একটা গুরুত্ব দিলেন না, কারণ শুকনো পাতার উপর কুকুর, বিড়াল, শেয়াল রাত্রেবেলা তো এরকম হেঁটে যাই, এমনকি মানুষও হেঁটে যেতে পারে। তো উনি আবারও ঘুমানোর চেষ্টা করছিলেন, কিন্তু একটা পর্যায়ে মনে হলো যে না, এইটা সাধারণ কোনো হাঁটার শব্দ না। প্রত্যেকটা পদক্ষেপ মনে হচ্ছে অনেক ভারী পায়ের ধপাস ধপাস আওয়াজ আছে, এরকম একটা শব্দ উনি পাচ্ছেন। সেই সাথে তো শুকনো পাতা ভেঙে যাওয়ার মর্মর আওয়াজ তো উনি পাচ্ছেনই। উনি চোখ খুলেছেন, চোখ খোলার পর ওনার নজর যায় ওই জামরুল গাছটার দিকে। উনি দেখতে পেলেন একটা ভয়ঙ্কর দৃশ্য। সেটা হচ্ছে যে একটা গরিলার আকৃতির, পুরোপুরি লোমশ একটা প্রাণী, এরকম একটা জিনিস ওই জামরুল গাছের একটা ডালের উপর বসে আছে আর একটা ডাল ঝাঁকাচ্ছে। অনেক সময় আমরা কোনো গাছের ডাল থেকে আম বা বড়ই এগুলো পাড়ার জন্য ডাল ঝাঁকি দেই না, তো ওই রকম ঝাঁকাচ্ছে। আর ওই জিনিসটার সাথে তার চোখাচোখি হলো। উনি এটা দেখার সাথে সাথে লাফ দিয়ে উঠে বসে পড়ছেন। যখন উনি বসে পড়েছেন তখনই উনি দেখেন ওই জিনিসটা তো একদম কালো কুচকুচে ছিল, কিন্তু এবার আর একটা অবয়ব উনি দেখতে পেলেন যে ঠিক ওইটার মতোই আকৃতি, ওইটার মতোই দেখা যায়, কিন্তু এটা সব লোম সাদা ধবধবে। ওই জিনিসটা ওই বারান্দার একটা কোণা দিয়ে আস্তে আস্তে ওনার দিকে আসছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি লাফ দিয়ে উঠে দৌড়ে ওনার ঘরে চলে যান। ঘরের দরজা তো খোলাই ছিল। ওই রাত্রে উনি কাউকে আর কিছু বলেন নাই। সকাল হলে সবাইকে বিষয়টা উনি জানিয়েছেন। সবাই তাকে বলেছেন, তুমি রাতের বেলা বারান্দায় থেকো না, কারণ তোমার বারান্দায় ঘুমানোর অভ্যাস নাই, রাতে ঘুম আসছিল না, এই জন্য তোমার ভুলভাল দেখেছ। তো ওই রাত্রে ওনার চাচা পরবর্তী রাত্রে আর বারান্দায় ঘুমান নাই, আর ওই রাত্রে তো যেই রাত্রে ঘটেছে ওই রাত্রে তো ঘুমানি নাই। পরের দিন রাতের বেলা ওনার বড় ফুপু বলতে এই যে সুমাইয়াপুর বড় ফুপু এবং বড় ফুপুর এক চাচাতো বোন, এই দুইজন একটি রুমে ঘুমিয়েছেন এবং ওনাদের যেই বিছানাটা, এই বিছানার যেই দিকটাতে মাথা দিয়েছেন ওনাদের পায়ের দিকে হচ্ছে একটি জানালা ছিল। এটা হচ্ছে সেই ঘর যেই ঘরে আগের রাত্রে ওই চাচা ছিলেন এবং ভয় পেয়েছিলেন বারান্দাতে, পরে ঘরের মধ্যে ঢুকে গিয়েছিলেন। তো ওই রাত্রে এই দুইজন ঘরের মধ্যে ঘুমিয়েছেন, ওরা ঘুমিয়েও পড়েছেন। অনেক রাত্রে, রাত আনুমানিক কয়টা বাজে এটা ঠিক ওনারা বলতে পারেন না, জানালা খোলার শব্দে ঘুম ভেঙে যায়।
তো এই ফুপু তাকিয়ে দেখেন কি ঠিক জানালার শিক যেখানে রয়েছে ওই শিকগুলো ধরে সাদা রঙের একটা অবয়ব দাঁড়িয়ে আছে। কিছুটা বলতে গেলে শূন্যেই ভেসে আছে, কারণ জানালার বাইরে কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। এটা দেখে উনি তো চিৎকার করে ওঠেন, আর তার পাশে থাকা তার চাচাতো বড় ঘুম থেকে জেগে ওঠে। তো এদিকে এরপর ওই জানালাটা ওনারা বন্ধ করে দেন। তো দিনের বেলা এটা নিয়ে আলোচনা হয়, রাতের বেলা আর কোনো ঘটনা ঘটেনি। তো সকাল যখন হয়, ফুপু তো সবাইকে এই বিষয়টা শেয়ার করেছেন, জানিয়েছেন যে আসলে কি হলো, ব্যাপারটা আসলে কি। আগের রাত্রে এক ভাইয়ের সাথে ঘটনা ঘটলো, আবার আরেকজনের সাথে ঘটনা ঘটলো। তো এটা কেন হচ্ছে আসলে, এই বিষয়টার কারণটা কি? এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে ওনারা তো এই বাড়িতেই বড় হয়েছেন, তাহলে এতদিন কিছু দেখেন নাই, এখন দেখছেন, বিষয়টা একটু প্রশ্নের উদ্বেগ তো হতেই পারে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে এই সুমাইয়াপুর দাদা তো দুটো ফ্যামিলি। এই যে পরের যে দাদি, ওনারা কিন্তু ওই জায়গা থেকেই পাশে আর একটা জায়গায় ঘর করেছিলেন, সেখানে তিনি তার সন্তানদেরকে নিয়ে থাকতেন। কিন্তু এই যে যেই বাড়িতে ঘটনা ঘটেছে, এখানে কিন্তু ওনারা খুব একটা আসতেন না, যার কারণে বহু বছর তো ওই অন্য বাড়িতেই ছিলেন। এই কারণে এইখানে কোনো ঘটনার সাথে ওনারা আসলে ওইভাবে পরিচিত ছিলেন না। তো যাই হোক, ওই যে ফুপু তো সবাইকে বললেন যে নিশ্চয়ই এই বাড়িতে কোনো সমস্যা আছে রে, সমস্যাটা কি সেটা তো জানতে হবে, আর এরকম চলতে থাকলে এখানে থাকা যাবে না, ঢাকা চলে যাই চল। এদিকে সুমাইয়াপুর আব্বু বলছেন, আরে না না, আসলে এখানে আছেটা কি সেটা আমি দেখব। সুমাইয়াপুর বাবা ছিলেন কিছুটা ঘাটটারা টাইপের মানুষ, উনি জিন ভূত বিশ্বাস করতেন না। উনি বলতেন জিন ভূত বলে আসলে পৃথিবীতে কিছু নাই। তো উনি বলছেন যে তোরা এরকম দুইজনে দেখলি, আজকে রাতটা আমি থাকি এই ঘরে, দেখি তো আমি কিছু দেখতে পাই কিনা। সবাই নিষেধ করলো যে না রে বাবু, তোমার এখানে থাকার দরকার নাই, ভয় টয় পাবা। কিন্তু উনি তো এগুলো বিশ্বাস করেন না, ওনার দেখার খুব ইচ্ছা যে আসলে জিনিসটা কি। তো ওই রাত্রে উনি ওই ঘরে থাকবেন, এবং সেই অনুযায়ী উনি রাতের বেলা ওই ঘরে থাকার সব বন্দোবস্ত করলেন। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে অন্যান্য ঘরগুলোতে, তো উনি ওই ঘরে আছেন, পাইচারি করছেন, ঘরের মধ্যে যাচ্ছেন, বাইরে আসছেন, হাঁটাহাঁটি করছেন। মাঝে মাঝে ওই যে জামরুল গাছ, তারপরে যে নারকেল গাছ, ওই দিকে তাকাচ্ছেন যে কিছু দেখা যায় কিনা। এদিকে এরকম হাঁটাহাঁটি করতে করতে একটা সময় ঘুম পাচ্ছিল। সুমাইয়াপুর বাবার কিন্তু অনেক আগে থেকে সিগারেট খাওয়ার বদ অভ্যাস ছিল, কিন্তু ওই দিন তার কাছে আর কোনো সিগারেট অবশিষ্ট ছিল না। উনি চিন্তা করলেন যে সিগারেট যদি থাকতো তো সিগারেট খেলে হয়তো বা আরো অনেকক্ষণ ঘুম আসতো না, এখন তো আমার ঘুম আসছে, কি আর করা। চিন্তা করলেন ধুর, ওরা কি উল্টা পাল্টা দেখছে, যাই আমি গিয়ে শুয়ে পড়ি। তো উনি ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। উনি কি করেছেন, অন্য রাত্রে, বিশেষ করে আগের রাত্রে, ফুপু তো যেই দিকে মাথা দিয়েছিলেন তার পায়ের দিকে ছিল জানালা। তো উনি কি করেছেন, ওই জানালার দিকে মাথা দিয়েছেন এবং কাত হয়ে ওই জানালার দিকে মুখ করে শুয়েছেন, যাতে করে কিছু আসলে উনি দেখতে পারেন। তো উনি তো শুয়েছেন, হালকা একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। সময়টা তো গরমের, তীব্র গরম ওই সময়। হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে ওনার রুমের যে টেম্পারেচার, এটা অনেক কমে যাচ্ছে, একদম মাঘ মাসের শীতের মতো ঠান্ডা ওই রুমের মধ্যে। ওনার শরীর তো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। উনি চিন্তা করেন যে এখন কাঁথা পাই কোথায়, এখন তো গরমকাল, পায়ের কাছে তো কাঁথা টাথা নাই। উনি উঠে বসেছেন, হঠাৎ করে উনি ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান ঠিক আগের রাত, মানে ওনার আর এক ভাই, একটাতে তো ফুপু দেখেছেন, তার আগের রাত্রে আরেকজন দেখেছিলেন না, সাদা একটা অবয়ব, গরিলার মতো ওই রকম অবয়বটা, একটা সাদা অবয়ব, দেখতে ভয়ঙ্কর একটা ভাল্লুকের মতো, চোখ লাল টকটকে। ওই জিনিসটা মানুষের মতো করে হেঁটে হেঁটে আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। এইটা দেখে উনি মারাত্মক ভয় পান। উনি চিন্তা করেছেন জিনিসটা কি, একটু ভালো করে দেখে আসলে কি আমার দেখার ভুল নাকি অন্য কিছু। উনি যে চিৎকার করবেন বিষয়টা এরকম না, কিন্তু উনি যখন ভালো করে দেখার চেষ্টা করেছেন আর কি, তখন উনি দেখেন যে ওই জিনিসটা আর নাই। সকালবেলা এই বিষয়টা সকলের সাথে শেয়ার করেন। সকলে বলেন যে দেখলি, তুইও দেখলি এই জিনিসটা। উনি তখন বলেন, আরে না, আমি আসলে যেটা দেখছি এটা আমার মনের ভুল। সারাদিন চিন্তা করছি, রাতের বেলাও চিন্তা করছি, ঘুমাতে যাওয়ার সময় চিন্তা করছি, তারপর তোরা দুইজন দেখছিস, এগুলো নিয়ে আলোচনা করছি, এই জন্য মনে হয় আমি মনের ভুল হিসাবে এটা দেখছি।
উনি কিন্তু স্বীকারই করছেন না, উনি আসলে এটাকে মনের ভুল ভেবে জোর করে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আর কি। তো যাই হোক, এরপরে ওনারা তো ঢাকাতে চলে আসেন। এরপর তো বহু বছর চলে যায়, এর মধ্যে এই সুমাইয়াপুরা তো ওনারাও যখন হয়েছেন ওনারাও আর ওইভাবে যান নাই, ওনার বাপ চাচারাও খুব একটা যায় নাই। এরপর যখন এই যে পদ্মা ব্রিজের রোডের জন্য মূলত যখন কাজ শুরু হয়, তখন এই জমিগুলো সরকার নিয়ে নেবে, এই ঘর বাড়ি আর থাকবে না, তখন এই বাপদাদার শেষ স্মৃতিটা দেখার জন্য, একটা থাকার জন্য তখন কিন্তু সুমাইয়াপুরা গিয়েছিলেন। তখন কিন্তু এই যে দাদার আগের পক্ষের সন্তানরাও আসছিলেন আর কি, তাদের ছেলেপেলেরাও আসছিল। তো তখন উভয়ই উভয় পক্ষের লোকজনই আলোচনা করেছিল, ভাই বোনের আলোচনা করেছিল যে আসলে এরকম ঘটনা এখানে হয় কিনা। তখন সবাই বলেছিল যে হ্যাঁ এখানে হয়, বিশেষ করে ওই যে পূর্বপুরুষ যারা ছিলেন, দাদার দাদা এবং দাদার দাদি, তাদের কবর দেওয়ার পরে বিভিন্ন ধরনের ঘটনা এখানে ঘটেছে। তবে কারো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এখানে, হয়তোবা কেউ আছে, তবে কাউকে ইচ্ছাকৃতভাবে বড় ধরনের ক্ষতি করেছে বিষয়টা এরকম না। তো এটাই ছিল ঘটনা। এখন তো সেই স্মৃতি নাই, পদ্মা সেতুর রাস্তা তৈরির জন্য এই সবগুলো তো একদম রাস্তার ভিতরে চলে গেছে জায়গাগুলো। তো এরকম অসংখ্য মানুষের জায়গার উপর দিয়ে রাস্তাগুলো হয়েছে, সরকার নিয়ম মাফিক অধিগ্রহণ করেছেন। বিশেষ করে সরকারি কাজ যখন হয় তখন এইভাবেই জমিগুলো অধিগ্রহণ করা হয়, তারই স্রোতধারাই এইভাবে এই জায়গাগুলো চলে গিয়েছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সুমাইয়া আপুকে। ওনার আরো ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। ওনার নাম হৃদয়। ওনার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে। ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু এর আগেও আমরা প্রচার করেছি, বিশেষ করে 127 নম্বর এপিসোডের তৃতীয় ঘটনা, যেটা ছিল পিঠা রহস্য শিরোনামে, সেটি কিন্তু ওনারই পাঠানো ঘটনা। চলুন আজকের ঘটনা শুরু করি। আজকের ঘটনাটা মাগুরার। উনি 2019 সালের দিকে ব্যবসার কাজে মাগুরাতে গিয়েছিলেন। সেখানে ওনার মামার এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন। যেই গ্রামে গিয়েছিলেন সেটা ওই সময়ের বাস্তবতায় খুবই অনুন্নত অঞ্চল ছিল, এখনো যে খুব বেশি ডেভেলপ হয়েছে বিষয়টা এরকম না, একদম পল্লী গ্রাম। উনি যখন গিয়েছিলেন তখন গ্রামে মাত্র বিদ্যুৎ এসেছে এবং ওই বাড়ির সদস্যরা মাত্র 1 মাসের বিল কেবল জমা দিয়েছেন। সেখানে গিয়ে উনি দেখলেন ওই এলাকার যারা নারী সদস্য রয়েছেন তারা অনেক পরিশ্রম করেন, পুরুষ মহিলা সমান তালে কাজ করেন। মাঠের অনেক কাজ মহিলারা করেন, আর পুরুষেরা নাকি কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি এই ধরনের কাজের সাথেই বেশি যুক্ত ছিলেন। তো উনি সেখানে একাই গিয়েছিলেন। ওনার মামার বন্ধুর বাবা ওনাকে আলামিন নামে এক ছেলের সাথে পরিচয় করিয়ে দেন এবং বলে দেন যেন সবসময় ওকে সাথে নিয়ে আশেপাশে যেখানে যান আর কি তাকে নিয়ে জানান। আর এক পর্যায়ে তাকে বলা হয়, আলামিনকে বলা হয় যে এই হৃদয় ভাইকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে। তো আলামিন বলেন যে ভাই আমি তো আমার আম্মার জন্য এখন খাবার নিয়ে যাব মাঠে, তুমি কি যাবে আমার সাথে? তখন হৃদয় ভাই বলেন অবশ্যই যাব, চলুন যাই। আলামিন ছেলেটা বলে যে ভাই তুমি তো যাবা, কিন্তু ওই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর, ভয় পাবে না তো? উনি বললেন যে ভয় পাবো কেন, দিনের বেলা, চলো যাই। আসলে ওই সময়ে ওই আলামিন নামের ওই ছেলেটার কথার অর্থ কিন্তু হৃদয় ভাই ওইভাবে বুঝতে পারেন নাই। উনি যখন যাচ্ছিলেন এবং গেলেন, সত্যি দেখলেন এক আজব জায়গা, যার বর্ণনাটা একটু দেয়া প্রয়োজন, তাহলে এই ঘটনাটা বুঝতেও সুবিধা হবে। যাওয়ার পথে ওখানে 2টি পাড়া পড়ে, একটা হচ্ছে মুসলিম পাড়া, একটা হচ্ছে হিন্দু পাড়া। মুসলিম পাড়া শেষ করার পর লম্বা মেঠো পথ, এরপর হিন্দু পাড়া। হিন্দু পাড়া শেষ হলে মাগুরা নড়াইল রোড। রোডটি ক্রস করে একটি কাঠের গাছের বাগান রয়েছে, মেহগনি কাঠ এই টাইপের আর কি। তো এই বাগানের ভেতর দিয়ে চিকন একটা রাস্তা ধরে একটু হাঁটলে একটি ছোট খোলা জায়গা, সেখানে একটি ছোট কালী মন্দির রয়েছে। সেখানে কোনো মানুষের বাড়িঘর নাই, ওইটার আশেপাশে আর কি। গ্রামের লোকেরা মাঝে মাঝে এখানে পূজা করতে আসে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা আর কি এখানে পূজা করতে আসে। মন্দিরের সামনে বিশাল একটা বট গাছ রয়েছে, বট গাছের পাশে বাঁশের ঝাড় আর একটা কাঠের বাগান। কাঠের বাগান বলতে কাঠ গাছের বাগান
রয়েছে আর কি। আর বটগাছের একটু পেছন দিকেই একটি ছোট নদী। মন্দির ও বটগাছের মাঝ দিয়ে নিচে নদীতে ওই যে আলামিন, ওই আলামিনের মা পাটের আঁশ ছাড়াচ্ছেন। মানে এই যে পাটখড়ি আমরা বলি, যখন পাট কাটা হয় এটা তো পানিতে ভিজিয়ে রেখে পচানো হয়, এরপর ওই আঁশগুলো ছাড়ানো হয়, সেগুলো পানিতে ধোয়া হয়। তো উনি ওই কাজটি করছিলেন। হৃদয় ভাই তো সত্যি অবাক যে ওই এলাকার মানুষের এত সাহস যে এমন একটা নীরব জায়গায়, ভয়ঙ্কর জায়গায় বসে বসে একজন নারী সদস্য এরকম কঠিন একটা কাজ করছেন। অবাক হয়েছেন এটা কিন্তু আলামিন বুঝতে পেরেছে। তখন আলামিন একটা বিষয় বলে যে ভাই, অবাক হয়ে গেলা যে আমার আম্মা একা মানুষ এখানে কাজ করছে, এরকম নীরব জায়গায়, গা শিউরে ওঠার মতো জায়গা। তাহলে শোনো, তোমাকে একটা ঘটনা বলি। তখন সে একটা ঘটনা বলে। ওই ঘটনা শুনে তো এই হৃদয় ভাইয়ের অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ঘটনাটি ঘটেছিল ঠিক আগের বছর, মানে 2019 সালে তুমি গিয়েছেন, 18 সালে যখন পাটের সিজন, ওই সময় তার মা এই একই জায়গায় পাট ছাড়ানোর কাজ করছিলেন। দিনটা ছিল মেঘলা, পুরো এলাকা অন্ধকার হয়ে আছে। আলামিন প্রতিদিনের মতো ওই ঘটনার দিনও তার মায়ের জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল। তার মায়ের অনেক কাজ করতে হয়, দ্রুত কাজ শেষ করতে হবে, এরপর আবার মাঠে হালের যে কাজ রয়েছে, মানে চাষের কাজ, মাটি চাষের কাজ, এটা কাজ তাকে করতে হবে। তো এই জন্য দ্রুত পাট ধোয়া শেষ করে আবার মাঠে যেতে হবে, এরকম একটা তাড়া তো তার মায়ের ছিল। বেলা আসলে ঠিক কয়টা বাজে এটা কিন্তু ওই আলামিন বুঝতে পারে নাই। আলামিনের আবার একটা মেলায় যাওয়ার তাড়া ছিল। চিন্তা করে তাড়াতাড়ি মাকে খাবার দিয়ে আসি, খাবার দিয়ে মেলায় যাব, তাহলে সন্ধ্যার আগে এবার ফিরতে পারবো। আসলে আলামিন মনে করেছিল যে এখন হয়তোবা 1টা বাজে, নর্মালি 2-2:30টার দিকে খাবার নিয়ে যায়। আসলে তখন 12টার মতো বাজে। মেঘলা আকাশের কারণে বেলাটা ওইভাবে বুঝতে পারেনি, হাতে ঘড়িও ছিল না। এখন আলামিন তো ওই টিফিন ক্যারিয়ারে তার মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। তো যেতে যেতে ওই যে কালী মন্দিরের কথা আমরা বললাম, ওই কালী মন্দিরের কাছাকাছি যখন এসেছে, তখন হঠাৎ করেই নিজের অজান্তে সে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়ালো? এর পিছনে কারণও রয়েছে। হঠাৎ করে তার কাছে মনে হলো তার হাতের যে টিফিন ক্যারিয়ার, এটা অনেকটা হালকা হয়ে গেছে। একটা ভারী টিফিন ক্যারিয়ার হঠাৎ করে হালকা হয়ে গেল, এটা যখন তাকিয়ে দেখলো তখন তার চক্ষু ছানা ভরা। তখন সে দেখলো যে টিফিন ক্যারিয়ারটা হঠাৎ করে হাত থেকে ছিটকে আর এক জায়গায় চলে গেল, কিন্তু মাটিতে পড়েনি, শূন্যে ভাসছে। টিফিন ক্যারিয়ারটা বাঁশঝাড়ের দিকে শূন্যে ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে। তার নজর যখন ওই বাঁশঝাড়ের দিকে গেল, তখন ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে পেল ওই বাঁশঝাড়ের ভেতরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। যেহেতু দিনের বেলা বুঝতে অসুবিধা হয় নাই যে এই জিনিসটা কি। দেখা গেল ওই অবয়বটার কোনো মাথা নেই, বুকে টেনিস বলের মতো গোল গোল 2টো চোখ, লাল টকটকে জলজল করছে, আর গলা দিয়ে রক্ত পড়ছে, যেহেতু সেখানে মাথা নেই। এই ভয়ঙ্কর জিনিসটা আবার হাত দিয়ে আলামিনকে ইশারা দিয়ে ডাকছে, কাছে ডাকছে, মানে সে বোঝাচ্ছে আলামিন যেন ওই জিনিসটার কাছে যায়। তো এইটা দেখে ভয়ে তো আলামিন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, একদম মনে হচ্ছে জমে গেছে, তার আর ওখান থেকে সরার উপায় নাই, শক্তি নাই, একদমই সে নড়াচড়া করতে পারছে না। শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিয়ে ফেলেছে। এমন সময় হঠাৎ করে তার কাঁধে কেউ ঠান্ডা হাত রাখে। তখন তার আর কিছু মনে নেই, কারণ তখন সে সেন্সলেস হয়ে যায়। পরের দিন তার জ্ঞান ফেরে, দেখা যায় যে তার মা তার পাশে বসে আছে, বাড়ির অনেকেই আছে। তখন সবাই জানতে চায় কি হয়েছে, তখন সে সবাইকে ঘটনাটা খুলে বলে। তখন তার মা বলে উনি যখন নদীতে কাজ করছিলেন তখন উনি হঠাৎ করে একটা শব্দ শুনতে পান। স্টিলের কোনো জিনিস যদি মাটির উপর অনেক উপর থেকে পড়ে যায়, তখন যে ধরনের আওয়াজ হয় না, ঝনঝন আওয়াজ হয়, ওই রকম একটা শব্দ। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এইখানে এরকম শব্দ হলো। উনি তখন উপরে উঠেছেন। ওঠার পর উনি দেখতে পান যে টিফিন ক্যারিয়ারটা পড়ে আছে আর দূরে ওনার ছেলে দাঁড়িয়ে আছে। তখন দূর থেকেই উনি ওনার ছেলেকে ডাকছিলেন,
কিন্তু তার ডাক এই আলামিন শুনতে পাচ্ছে না। কোনো একটা দিকে সে একভাবে তাকিয়ে আছে। দ্রুত তার মা কাছে গিয়ে তার পিঠে হাত রাখে। যেহেতু অনেকক্ষণ পানির মধ্যে কাজ করছিলেন তার মা, এই কারণেই মূলত তার হাতটা খুব ঠান্ডা ছিল। আর ওই ঠান্ডা হাতের স্পর্শটা পাওয়ার পরই আলামিন সেন্সলেস হয়ে যায়। তো যাই হোক, তাকে ঝাড়ফুঁক করানো হয়। একজন বয়স্ক লোক বলেছিলেন যে ওইটা হচ্ছে স্কন্ধ কাটা জিন। এটা নাকি ওই গ্রামের অনেকেই দেখেছে, কেউ কেউ মারাও গিয়েছে। যারা এখন বেঁচে আছে তারাও অনেকদিন ভুগেছে। সেই মুরব্বী বলেছিলেন যে আলামিন, তোমার ভাগ্য ভালো, তোমার মা চলে আসছিল। তুমি যদি ওই জিনিসটা আরো বেশি কাছাকাছি চলে যেতে তাহলে হয়তো তোমাকে ওটা মেরেই ফেলতো। ভর দুপুরবেলা ওদিকে গিয়েছিল তো, আর খাবার নিয়ে গিয়েছিলা, এই জন্য হয়তোবা ওই জিনিসটা তোমার সামনে চলে এসেছে। তো যাই হোক, এরপর থেকে সে আর কখনোই এরকম সময় একা একা ওই জায়গাতে আর যায়নি। তো আলামিন যখন ঘটনাটি এই হৃদয় ভাইকে বলছিল, তখন হৃদয় ভাই বলছিলেন, আমাদেরকে আর কি জানিয়েছেন যে তার চোখে মুখে এমন আতঙ্কের ছাপ, যেটা দেখে হৃদয় ভাই দিনের বেলাতেও ভয় পেয়েছিলেন। মনে হচ্ছিল এখনই বুঝি ওই স্কন্ধ কাটা তার সামনে চলে আসবে। তো এটাই ছিল ঘটনা। এরপরে হৃদয় ভাই জানিয়েছেন যে ওনার কাছে কাতারের একটি ঘটনা রয়েছে। সেখানে উনি একটি ক্যাম্পে গিয়েছিলেন, যে ক্যাম্পে নাকি কোনো মানুষ একা একা থাকতেই পারে না, একা যেই থাকে সেই নাকি কোনো না কোনো কারণে মারা যায়। তো যাই হোক, পরবর্তীতে উনি এটা জানাবেন, আমাদেরকে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যার ঘটনাটা শেয়ার করব উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি ইটালিতে রয়েছেন। ওনার নাম মোহাম্মদ মিজানুর রহমান। ওনার বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামে। মূলত ঘটনাটি ঘটেছিল ওনার ছোট চাচার সাথে। ওনার বাবা, চাচা, ফুপু, এনারা 4 ভাই বোন। সবার বড় ওনার ফুপু, এরপরে ওনার বাবা, তারপর মেঝো কাকা, তারপর ছোট কাকা। তো ছোট কাকার নাম সেলিম। ওনাদের বাড়িটা স্থানীয়ভাবে খান বাড়ি নামে পরিচিত। ওনাদের একটা বিশাল বড় পুকুর রয়েছে স্থানীয়ভাবে সকলেই, এবং ওনারাও সেটাকে বড় পুকুর বলে ডেকে থাকেন। বড় পুকুরের পাশেই একটি কবরস্থানও রয়েছে, বটগাছও রয়েছে। যে রাত্রে ঘটনাটি ঘটে ওই সময়টা ছিল শীতকাল, 2021 সালের জানুয়ারি মাসের 6 তারিখ। তবে ওই দিন কিন্তু আবার বৃষ্টি হয়েছিল। সাধারণত আমাদের দেশের শীতকালে খুব একটা বৃষ্টি হয় না, কিন্তু ওই দিন দিনের বেলা কিছুটা বৃষ্টি হয়েছিল। আর সারাদিন আকাশ মেঘলা ছিল, রাতের বেলাও ছিল, চাঁদ তো দেখা যাচ্ছিল না। কিছুটা বৃষ্টি হলে আবার এই সেলিম কাকা টর্চ লাইট আর ট্যাটা নিয়ে বেরিয়ে পড়তেন ওই বড় পুকুরের উদ্দেশ্যে মাছ ধরবেন বলে। ট্যাটা দিয়ে মাছ ধরার ওনার বেশ একটা হাত ছিল। উনি ওই দিন বলেও রেখেছিলেন যে উনি ট্যাটা দিয়ে মাছ ধরতে যাবেন। রাতের বেলা খাওয়া দাওয়া করেছেন। ওই সময় ওনার বয়স ছিল 35 বছর। যেহেতু উনি রাতের বেলা মাছ ধরতে যাবেন, বিষয়টা বাড়ির অনেকেই অবগত ছিলেন। রাত 12টার পর কোন একটা সময় এই সেলিম কাকা উনি চার্জার লাইট আর হাতে একটা ট্যাটা নিয়ে রওনা দিয়েছেন ওই বড় পুকুরের উদ্দেশ্যে। তার তো বাসার কাছেই ওই বড় পুকুর, চলেও গিয়েছেন। উনি যে গিয়েছেন দরজা খুলে, এটা বাড়ির অন্য সদস্যরা কেউ কেউ টের পেয়েছেন। যাওয়ার বেশ খানিকক্ষণ পর হঠাৎ করে এই সেলিম কাকার প্রচন্ড জোরে এক চিৎকারের আওয়াজ শোনা যায়। শুধু যে উনি চিৎকার বাড়ির লোকজন শুনেছেন তা কিন্তু না, ওনার চিৎকারের আওয়াজ আশেপাশের অনেকেই শুনেছেন। তো বাড়ির লোকজন দ্রুত, যারা যারা জেগে উঠেছেন, অন্যদেরকে জাগান। তারপর তারা টর্চ লাইট বা অন্যান্য জিনিসগুলো নিয়ে এই সেলিম কাকাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েন। আর সেলিম কাকা উনি তো ওই মাছ ধরতে গিয়েছেন, এটা অনেকে জানতেন। চিৎকারটা কোথা থেকে আসলো এটা সকলেই বুঝতে পেরেছিলেন, এটা ওই বড় পুকুরের দিক থেকে এসেছে। সবাই বড় পুকুরের দিকে রওনা দিলেন। বড় পুকুরের কাছে গিয়ে সেলিম কাকাকে পাওয়া যায় পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায়।
আর ওনার হাতের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছিল। আসলে রক্তটা কোথা থেকে বের হচ্ছে, হাতের কোন জায়গা কেটে গেছে বা কি হয়েছে এটা বুঝতে পারছেন না, শুধু মনে হচ্ছে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, তো পড়ছেই। তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর এরপর ওনাকে তো জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে কি হয়েছে, এই যে মিজানুর রহমান ভাইয়ের বাবা, উনি দ্রুত চলে গেছেন একজন ইমাম সাহেবের বাড়িতে। ইমাম সাহেব তো রাতের বেলা ঘুমাচ্ছিলেন, তাকে ডেকে তোলা হয়। উনি আসেন, আসার পর এই সেলিম কাকাকে ঝাড়ফুঁক করে দেন। এরপর কিছু পানি পড়েন, পানি পড়ার পর সেই পানির ছিটা সেলিম কাকাকে দেন এবং ওনার যে হাত দিয়ে রক্ত পড়েই যাচ্ছিল সেখানে পানির ছিটা দেন। এরপর রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। ইমাম সাহেব বলেন যে তার এখানে আর থাকার প্রয়োজন নাই, উনি চলে যাচ্ছেন। তবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই সেলিম কাকার নাকি জ্ঞান ফেরত আসবে বলে উনি বলে যান। বাড়ির লোকজন চেষ্টা করে যাচ্ছিলেন তারপরও তার জ্ঞান ফেরত আসার যে ঘরোয়া পদ্ধতি সেগুলো অ্যাপ্লাই করার জন্য। তো আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টার মধ্যেই সেলিম কাকার জ্ঞান ফেরত আসছে। যখন উনি চোখ খুলেছেন, উনি শোয়া থেকে লাফ দিয়ে বসে পড়েন এবং চিৎকার দিয়ে বলতে থাকেন, ওরে না রে, আমারে মারিস না, আমি আর আসবো না, আমি আসবো না, আমারে মারিস না। পরিবারের অন্য সদস্যরা সেলিম কাকাকে বলছেন যে, আরে সেলিম, তুই ঘরে আছিস, আমরা সবাই আছি তো আশেপাশে, ভয়ের কিছু নাই। তখন সেলিম কাকা চারদিকে তাকালেন, দেখলেন যে তার পরিবারের সদস্যরাই আছে। তখন উনি কিছুটা স্বাভাবিক হলেন। পরিবারের লোকজন জিজ্ঞেস করলেন যে কি হয়েছিল। তখন সেলিম কাকা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা শেয়ার করেন। উনি বলেন যে উনি যখন মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, তো পুকুরের চতুর্দিকে একবার চক্কর দেন। এরপর একটা জায়গায় এসে উনি দাঁড়িয়ে যান। উনি ওনার হাতে থাকা টর্চ লাইট দিয়ে যখন পানির উপরে বিভিন্ন জায়গায় মারছিলেন, একটা জায়গায় এসে উনি দেখতে পান যে বড় আকৃতির একটা শোল মাছ, এই শোল মাছটা একটা জায়গায় আছে এবং শোল মাছের যে বাচ্চাগুলো, অসংখ্য বাচ্চা, সেগুলো শোল মাছের আশেপাশে আছে। তো উনি কি করেছেন, ওই ট্যাটা দিয়ে সজোরে আঘাত করেছেন ওই শোল মাছকে। তো আঘাত করে ট্যাটাতে উনি এটা গেঁথেও ফেলেন। এরপর শোল মাছটা উনি তুলেছেন, ট্যাটা থেকে বের করে ওনার সাথে থাকা ব্যাগের মধ্যে ওটা রেখেছেন। এরপরে উনি দেখেন যে আরো একটা শোল মাছ ওই একই জায়গায়। উনি চিন্তা করেছেন যে অনেক সময় 2 বা 1 জোড়া শোল মাছ থাকে, পুরুষ এবং মহিলা, ওই মা বাবা ওই বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, হতে পারে যে ওইরকম শোল মাছ আরো একটা আসছে। কিন্তু উনি অদ্ভুতভাবে লক্ষ্য করলেন এই শোল মাছটার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নাই, সে চুপ করে আছে। এমনকি তার যেই ফুলকা পাখনা এগুলোরও কোনো নড়াচড়া নেই। সাধারণত মাছ যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় পানির মধ্যে দাঁড়িয়ে থাকে বা নির্দিষ্ট একটা জায়গায় থাকে, দেখা যাচ্ছে যে তার শরীরের ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু তার শরীরের বিভিন্ন অংশগুলো নাড়াচাড়া করতে হয়। কিন্তু না, মাছটা মনে হচ্ছে একদম জমে বরফ হয়ে গেছে, কোনো নড়াচড়া নাই। উনি কি করলেন, ওই মাছটাকেও তাক করলেন, মানে বর্ষা নিক্ষেপ করবেন ওইটাকে, এমন একটা অ্যাটেম্প নিয়েছেন। হঠাৎ করে উনি দেখতে পেলেন যে ওই মাছটা মনে হচ্ছে এবার কিছুটা অস্থির হয়ে গেছে। আর এরই মধ্যে ওনার কানে ভয়ঙ্কর একটা গোংরানির আওয়াজ আসছে ওনার পেছন দিক থেকে। উনি কি করেছেন, টর্চ লাইটটা পেছন দিকে ধরেছেন। এরপর উনি কিছুই দেখেন নাই, আবার সামনের দিকে টর্চ লাইটটা ধরেছেন ওই শোল মাছটার দিকে, কিন্তু দেখেন যে না, শোল মাছটা এখন নাই, ওই বাচ্চাগুলোও নাই। কয়েক সেকেন্ডের মধ্যেই এগুলো মিলিয়ে গেছে, কিন্তু গোংরানির আওয়াজ কিন্তু হয়ে যাচ্ছিল। উনি এরপর আবার যখন পেছন দিকে তাকিয়েছেন, তখন উনি দেখতে পান যে দূরে লাল 2 চোখ। এরই মধ্যে পাশে থাকা আর একটা ঝোপের মধ্যেও কিন্তু এক ধরনের খসখস শব্দ উনি আগে টের পেয়েছিলেন। উনি মনে করেছিলেন যে হয়তো বা কোনো কুকুর বা শেয়াল হবে, এরকম হামেশাই হয়, ওই ঝোপের মধ্যে থাকে। কিন্তু উনি যখন ভয়ঙ্কর 2 লাল চোখ দেখলেন, এটা দেখার পর উনি বেশ ভয় পেলেন। উনি চিন্তা করলেন এগুলো কোনো ভয়ঙ্কর জানোয়ারের চোখ কিনা। উনি কি করেছেন, ওনার ওই চার্জার যে লাইটটা, এই লাইটটার আলো কিন্তু বাড়ানো কমানো যেত।
উনি ওইটার আলোটা বাড়িয়েছেন, বাড়িয়ে যখন সামনের দিকে ভালো করে ধরেছেন তখন ওনার জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন। উনি দেখতে পান একটা ভয়ঙ্কর দানব আকৃতির অবয়ব, পুরো শরীর লোমে ঢাকা, মুখ বোঝা যাচ্ছে না, ভয়ঙ্কর দুটো চোখ, যে চোখ দুটো লাল টকটকে। এক হাতে ওনার প্রথমে ধরা যে শোল মাছটা ছিল সেটা ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এটা দেখার পর উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং সেন্সলেস হয়ে যান। কিন্তু উনি বলতে পারেন না ওনার হাতের যেই রক্তপাতটা, এই রক্তপাতটা কেন হয়েছে, কেনই বা ক্রমাগত রক্ত পড়ে যাচ্ছিল অথচ কোনো কাটা ছেঁড়া ছিল না। এটা কেন হয়েছিল এটা উনি বলতে পারেন না। তো এই ঘটনার পর ওনার খুব বেশি সমস্যা হয়নি আল্লাহর রহমতে, সামান্য জ্বর আসছিল, অল্প কয়েকদিনই ভালো হয়ে যায়। তো এরপরেও অন্য কোনো সমস্যার মুখোমুখি উনি হন নাই। ওটা শোল মাছই ছিল, ওটা কোনো জিনকে উনি আঘাত করেন নাই। কারণ রাতের বেলা শোল মাছ বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, এটা কিন্তু অনেক সময় দেখেছি আমরা। তো ওটা শোল মাছই ছিল, এক জোড়া শোল মাছ। অনেক সময় আমরা দেখেছি টাকি মাছ যখন বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়ায় তখন দুটো টাকি থাকে, একটা একটু বড় একটা একটু ছোট, মানে মা বাবা বাচ্চাদেরকে পাহারা দেয়। হতে পারে যে মা টাকিকে উনি ধরে ফেলেছিলেন, বাবা টাকি চলে আসছে, মা শোল মাছ আর কি। তো এরকম কিন্তু আমরা দেখি যে আপনি যদি একটা টাকিকে ধরে ফেলেন আর একটা টাকি চলে আসে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য। হয়তোবা ওই মা শোল মাছটাকে ধরার পরে বাবা শোল মাছ চলে আসছে, কিন্তু ওই সময় ওই শোল মাছটাই বা কেন একদম স্থির হয়েছিল, হঠাৎ করে নড়াচড়া করলো আবার চলে গেল? আসলে কি শোল মাছটা ওই ভয়ঙ্কর অবয়বটাকে দেখতে পেয়েছিল? সেটা আমাদের অনুমান মাত্র। তবে উনি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সেইটার যে আতঙ্ক তা ওনাকে আজও তাড়া করে ফেলে। তো এটাই ছিল ঘটনা। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের 142তম এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ওনার নাম হাফেজ হুসাইন আহমদ আবির। উনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও নামক স্থানে থাকলেও ওনার মূল বাড়ি কিন্তু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের জোরবাড়িয়া গ্রামে। ওনাদের যে গ্রামটি, উনি জানিয়েছেন যে সেই গ্রামে অসংখ্য আহলে হাদিস ঘরানার আলেম রয়েছেন এবং অনেক মানুষ আহলে হাদিস ঘরানারই লোক। ওনার বাবা দাদা ওনারাও আহলে হাদিস ঘরানার আলেম। ওনাকে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল, ঢাকার বেশ নাম করা একটা মাদ্রাসায়। ওই মাদ্রাসাটাও আহলে হাদিস ঘরানার আলেম দ্বারাই পরিচালিত। ওই মাদ্রাসায় ঘটনাটি ঘটেছিল। ওটা একটা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। ঘটনাটি ঘটেছিল ওই মাদ্রাসায় 2000 সালের দিকে। যিনি ঘটনাটি বলেছেন তিনি সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এছাড়া অনেকের কাছ থেকেই এই আবির ভাই ঘটনাটি শুনেছিলেন। তো চলুন ঘটনায় চলে যাই। ওই মাদ্রাসাটা মূলত খিলগাঁও এলাকার, ঢাকার খিলগাঁও গোরানবাজার রোড, ওই রোডের আরেকটা নাম হাড়ভাঙার রোড, ওখানকার একটি মাদ্রাসা। মাদ্রাসার নামটি বলতে উনি নিষেধ করেছেন, এই জন্য বলছি না। আর যে মসজিদটা, ওই মসজিদটা ওখানেই আর কি। ওই সময় মানে 2000 সালের কথা বলছি, ওই সময় মাদ্রাসার মোট স্টুডেন্ট ছিল 40 জনের মতো। ওই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স যে বিল্ডিংটা, এইটা 6 তলা বিশিষ্ট। প্রথম তলায় অজুখানা, আর দ্বিতীয় তলা ও তৃতীয় তলা হচ্ছে মসজিদ। চতুর্থ তলায় ইমাম মুয়াজ্জিনের রুম ছিল, আর পঞ্চম তলায় মাদ্রাসা, যেখানে ছাত্ররা আবাসিক থাকতো, লেখাপড়াও করত। আর ষষ্ঠ তলায় ছাদ। মুয়াজ্জিন সাহেবের রুম আর ইমাম সাহেবের রুম পাশাপাশি ছিল। মুয়াজ্জিন সাহেবের রুমের একটু বিবরণ দেয়া যাক, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। ওনার রুমের বিবরণটা এরকম যে ওনার রুমের যে দেয়ালটা, এই দেয়ালের উপর দিকে আধা ফুট রড দেয়া, ফাঁকা ফাঁকা, মানে ভেন্টিলেশন সিস্টেমের জন্য আর কি। কেউ যদি চেয়ার নিয়ে ওখানে দাঁড়ায় তাহলে ওই রডের ভেতর দিয়ে ওই রুমের ভেতরে মুয়াজ্জিন সাহেবকে দেখা যাবে, ওই বিছানা বা অন্যান্য সামগ্রীগুলো দেখা যায়। মূলত ওই রুমগুলা টেম্পোরারি রুম, কোনো কারণে পরবর্তীতে সেটা যাতে আবার ভেঙে ফেলা যায় যদি কোনো প্রয়োজন হয়, এই জন্য ওইভাবে করা আর কি রুমগুলো। আর একটা ব্যাপার ছিল যে ইমাম সাহেব বা এই মুয়াজ্জিন সাহেবকে তো ডাকতে হতো অনেক সময়। তো দরজা নক করলে
ওনারা হয়তো বা টের পাচ্ছেন না, তখন আবার অনেকে দাঁড়িয়ে ওই গ্রিলের ফাঁকা দিয়ে ওনাদেরকে ডাকলে ওনারা শুনতে পেতেন। তো এটাও একটা কারণ ছিল ওই ভেন্টিলেশন ছাড়াও ওইভাবে রুমের ওইখানে গ্রিলটা দেয়ার। তো আমরা মুয়াজ্জিন সাহেবের রুমের বিবরণ শুনলাম, এইবার চলে যাই মূল ঘটনায়। তো ঘটনাটা যেদিন ঘটে এটা কিন্তু দিনের বেলাতে ঘটেছিল। ওখানকার একজন শুভাকাঙ্ক্ষী, যিনি মাদ্রাসায় বিভিন্ন সময় বাচ্চাদেরকে খাবার দাবার এগুলো দিতেন, ওনার সাধ্য অনুযায়ী উপকার করার চেষ্টা করতেন, উনি প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে বাচ্চাদেরকে নিজের বাড়িতে নিয়ে যেতেন, 10 জন বাচ্চাকে, তাদেরকে খাওয়া দাওয়া করাতেন। বাচ্চারা কিছু সময় কোরআন তেলাওয়াত করত। এটা প্রতি মাসেই একবার করে উনি করাতেন আর কি। তো যেহেতু উনি প্রতি মাসে করান, তো ওই রকমই একটা নির্দিষ্ট মাসের ওই নির্দিষ্ট দিনে উনি 10 জন বাচ্চাকে নিতে আসছেন। তো উনি গাড়ি পাঠিয়ে দেন, গাড়িতে বাচ্চারা উঠে যায়। কোন 10 জন যাবেন সেটা ওই মাদ্রাসার যিনি হুজুর ছিলেন উনি এটা ফিক্সড করে দিয়েছিলেন। এখন দেখা গেল 9 জন বাচ্চা চলে আসছে, তারা গাড়িতে উঠে গেছে, কিন্তু একজন বাচ্চা যার নাম হচ্ছে আব্দুর রহমান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ছাত্ররা আব্দুর রহমানকে খুঁজেছে কিন্তু পাচ্ছে না। পরে হুজুরকে জানানো হয় যে হুজুর, আব্দুর রহমানকে তো পাওয়া যাচ্ছে না। তখন হুজুর বলেন যে ঠিক আছে, খুঁজে দেখো আবার কোনো জায়গায় গিয়ে আটকা পড়লো কিনা। অনেক সময় ওয়াশরুমে গিয়ে তো আটকা পড়তে পারে বাচ্চারা, এরকম হয় না। খোঁজা হলো কিন্তু না, পাওয়া যাচ্ছে না। এরপরে হুজুর মুয়াজ নামক একজন স্টুডেন্টকে বলল যে মুয়াজ বাবা, তুমি যাও, তুমি গিয়ে মুয়াজ্জিন সাহেবের ওই রুমটার ওদিকে যাও, ওদিকে আছে কিনা। এখানে বলে রাখা ভালো, বাচ্চারা কি করতো, মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে মুয়াজ্জিন সাহেবের রুমে গিয়ে শুয়ে থাকতো। মুয়াজ্জিন সাহেবের রুমে যদি দেখা যেত যে তালা খোলা, তখন কিন্তু এই কাজটা করতো। ওই চিন্তা থেকেই হুজুর বলেছিলেন যে ওই দিকটাতে যেতে। তো মুয়াজ কি করেছে, ওই দিকটাতে গিয়েছে। এখন ওই দরজাটা বন্ধ, মানে ভেতর থেকে বন্ধ। মুয়াজ কি করেছে, একটা চেয়ার দিয়ে ওই যে গ্রিল দিয়ে ভিতরে তো দেখা যায়, সে দেখার চেষ্টা করেছে। সে যখনই চেয়ারের উপর দাঁড়িয়ে গ্রিল দিয়ে ভেতর দিকে তাকিয়েছে, প্রচন্ড জোরে এক চিৎকার দেয় এবং এক চিৎকারে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে তার এই গগন বিদারী চিৎকার শুনে নিচ থেকে হুজুররা এবং মাদ্রাসার অন্যান্য স্টুডেন্টরা ছুটে আসে ওই দিকটাতে। দেখা গেল যে মুয়াজ পড়ে আছে, ও চেয়ার থেকে নিচে পড়ে গিয়েছিল, কারণ ওইখানেই তো সেন্সলেস হয়ে গিয়েছিল, বেশ আঘাতও পেয়েছিল সে। এরপর তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন মুয়াজ একটি ভয়ঙ্কর বিবরণ দেয়। মুয়াজ জানায় যে সে যখন ওই চেয়ারে দাঁড়িয়ে ওই গ্রিলের ভেতর দিয়ে তাকিয়েছে যে ওই জায়গায় আব্দুর রহমান আছে কিনা, যখন সে তাকিয়েছে তখন দেখে ভয়ঙ্কর কুচকুচে কালো অনেক মোটা বড় একটা সাপ পেঁচিয়ে, মানে গোলাকৃতিতে নিজের শরীরটাকে পেঁচিয়ে বিছানার উপর রয়েছে আর কি। আর ওইটার সাথে তার অনেকটা চোখাচোখিও হয়েছে। মূলত এই ধরনের ভয়ঙ্কর সাপ সে জীবনে কখনো দেখেনি, আর এই কারণেই সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো কিছুক্ষণ পরে আব্দুর রহমানকেও পাওয়া যায়। আব্দুর রহমানকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, আব্দুর রহমান কোথায় গিয়েছিল। তো আব্দুর রহমান কোন একটা কাজের কথা বলেছিল আর কি। ওই জায়গাতে কিন্তু আব্দুর রহমানকে হুজুর একটু সন্দেহ করতে থাকেন। আর আব্দুর রহমানের চাল চালনাতেও আসলে কেউ কখনো সন্দেহ করে নাই, তার সবকিছু স্বাভাবিক ছিল। তো যাই হোক, ওই সময়ের মতো ওই যে যেই বাড়িতে যাওয়ার কথা সবাই ঠিকঠাক মতো যায়। রাতের বেলা আব্দুর রহমানকে 2 জন হুজুর ডাক দেন। একজন হুজুরের নাম হচ্ছে হাফেজ জাকারিয়া, আর একজন হুজুর তার নাম হচ্ছে হাফেজ আবু জাফর। তো এই 2 জন কি করেছেন, এই আব্দুর রহমানকে ওনাদের রুমে গিয়ে জিজ্ঞেস করেন যে বাবা বলো তো সত্যি করে, আমরা তো তোমার উস্তাদ, মিথ্যা বলবো না, তোমার ভালোই হবে, তুমি কে আসলে, এখানে কেন এসেছো, আর এই মুয়াজ যে জিনিসটাকে দেখেছে ওটা কি তুমি ছিলা? তখন আব্দুর রহমান কিছু সময় চুপ থেকে বলে যে জি হুজুর, ওটা আমিই ছিলাম, আমি তো মানুষের রূপ ধরে শুয়েছিলাম, মুয়াজ যে কিভাবে এইভাবে আমাকে দেখলো আমি নিজেও বুঝতে পারি নাই। যেহেতু দেখে ফেলেছে, মানুষজন আমাকে নিয়ে সন্দেহ করছে, তা আমি এখানে থাকবো না। হুজুরও বলেন যে ঠিক আছে, তোমার এখানে না থাকলেই ভালো হবে, তুমি চলে যাও। আর ওই সময় আব্দুর রহমান জানান যে সে মূলত হাফেজ হওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছিলেন এবং তার এক অদম্য বাসনা সে কোরআনে হাফেজ হবে।
তো যাওয়ার আগে এই জাকারিয়া হুজুর যিনি, তাকে বলে গিয়েছিলেন যে হুজুর, আমি যখন হাফেজ হব তখন আপনার জন্য ইনশাল্লাহ আমি একটা হাদিয়া রেখে যাব, আপনি সেটা গ্রহণ করবেন। হুজুর সেটাতে সম্মতি দিয়েছিলেন। তো এরপরে এই আব্দুর রহমান আর ওই মাদ্রাসায় থাকেনি। অনেকেই চিন্তা করেন যে আব্দুর রহমান সে জিন ছিল। আসলে হুজুর জানতেন, শুরুতে তো আসলে এই বিষয়গুলো ওইভাবে বলেন নাই। এই কারণেই মূলত এই বিষয়টা ওই সময়ের মতো চাপা পড়ে যায়, তাহলে মাদ্রাসায় একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে। যাই হোক, একটা সময় এসে সবাই জানাজানি, মানে সবাই যখন জেনে গেছে তখন তো সবাই বুঝতে পেরেছে। তো ওই যে যিনি মুয়াজ্জিন সাহেব ছিলেন, উনি মূলত বিভিন্ন সময় ঘটনাটি বলেছেন। ঘটনা কিন্তু এখানে শেষ না। এই ঘটনার প্রায় 9 বছর পর, 2009 সালের কথা, এই যে হাফেজ জাকারিয়া হুজুর যিনি, তো উনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্নে উনি দেখছেন ওই আব্দুর রহমানকে। আব্দুর রহমান এসে হুজুরকে সালাম দিয়ে বলছেন, হুজুর আমি হাফেজ হয়েছি, আপনার জন্য একটা হাদিয়া রেখে গেলাম। এরপরে হুজুরের ঘুম ভেঙে যায়। হুজুরের ঘুম ভাঙার পর হুজুর দেখেন ওনার পাশে একটা জায়নামাজ, তসবি এটা আছে, একটা পুটলি আছে। পুটলির মধ্যে কি আছে এটা অবশ্য আবির ভাই জানাতে পারেন নাই আমাদেরকে। অনেক সময় তো চলে গেছে। এই যে জাকারিয়া হুজুর যিনি, ওনার তো আসলে বয়স হয়ে গেছে, মাদ্রাসাটাও আগের থেকে আরো অনেক বড় হয়েছে, স্টুডেন্টও বেশি আসছে। ওনার বয়সের কারণে আসলে এত চাপ উনি নিতে পারেন না, যার কারণে ওই মাদ্রাসায় উনি আর এখন নাই। উনি ওনার নিজ এলাকাতেই একদম বাড়ির কাছে একটি হেফজোখানার দায়িত্বে রয়েছেন, নিরিবিলি পরিবেশে আছেন, এত চাপ নাই। বয়সের কারণে আসলে এই চাপগুলো নেওয়াটা অনেক কঠিন হয়, আর এতগুলো বাচ্চার বিভিন্ন বিষয় তো খেয়াল রাখতে হয়। তো উনি এখন আছেন, হুজুর ভালো আছেন। আর মুয়াজ্জিন সাহেব এখন উনি কোথায় চলে গেছেন এই বিষয়ে অবশ্য আবির ভাই জানাতে পারেন নাই, কারণ উনি ওইখানে একটা নির্দিষ্ট সময় পড়ার পর মোহাম্মদপুরের দিকে আর একটা মাদ্রাসায় চলে আসেন। যেহেতু ওই খিলগাঁওয়ের ওই মাদ্রাসার দূরত্বটা বেশ ভালোই ছিল মোহাম্মদপুর থেকে, এই জন্য খুব একটা যাওয়া হয় না। 2022 সালে উনি গিয়েছিলেন। 2022 সালে গিয়ে এই তথ্যগুলো পেয়েছিলেন যে এই জাকারিয়া হুজুর উনি অন্য একটি মাদ্রাসা ওনার বাড়ির কাছে আছেন, আর ইমাম মুয়াজ্জিন সাহেব যে কোথায় আছেন এটা উনি আসলে বলতে পারেন না। প্রিয় লিসেনার্স, আজকে যার ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করব, ওনার নাম মাকসুদুর রহমান সাদিক। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার একটি গ্রামে। গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন, যার কারণে আমরা বলছি না। ওনার আরো একটি ঘটনা আমাদের হরর নাইট এপিসোডের 31তম আয়োজনে প্রচারিত হয়েছিল। এছাড়া ওনার আরো একটি ঘটনা আমাদের পরবর্তী থার্সডে নাইট এপিসোড, মানে 143তম এপিসোডেও কিন্তু প্রচারিত হবে। তো আজকের যেই ঘটনাটা, এই ঘটনাটা মূলত ওনার নানার সাথে ঘটে যাওয়া। ওনার নানা পেশায় একজন ইমাম ছিলেন, এখনো আছেন। 35 বছর ধরে উনি ইমামতি করছেন। আর পারিবারিক একটা ঐতিহ্য তো রয়েছেই ওনাদের। সেই কারণেই আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, মাকসুদুর রহমান সাদিক ভাই, উনি নিজেও একজন ইমাম এবং একটি মাদ্রাসার মোহতামিম। মোহতামিম মানে প্রধান শিক্ষক। দারুণ একটি দায়িত্ব পালন করছেন, দিনের একটা খেদমতে রয়েছেন। আমরা তার জন্য দোয়া করব। ওনার নানার সাথে যে ঘটনাটা ঘটেছিল, এটা 2010 কি 11 সাল এরকম একটা সময়। নানা যদিও বা সালটা নির্দিষ্ট করে বলতে পারেন নাই, তারপরও যতটুকু উনি ধারণা দিয়েছেন তাতে এরকম একটা সময় হতে পারে। নানা যেই মসজিদে ইমামতি করতেন ওই সময়টাতে, তো সেটা ওনার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। এটা আবার পড়ে গেছে হচ্ছে কুমারখালী থানার ভিতরে, কুমারখালী থানারই একটি গ্রামের মধ্যে পড়ে গেছে। যাই হোক, গ্রামের নামটি উল্লেখ করলাম না। সেই গ্রামের একটি মসজিদে উনি ইমামতি করতেন বাড়ি থেকে, যেহেতু 4 কিলোমিটার দূরত্ব। ওনার একটা বাইসাইকেল ছিল, ওই সাইকেল চালিয়েই উনি রেগুলার আসা যাওয়া করতেন। ওনার সাথে কিন্তু বিভিন্ন সময় প্যারানরমাল ঘটনা ঘটেছে, তার মধ্যে একটি ঘটনা আজকে উপস্থাপন করছি। উনি কি করতেন, এশার নামাজ পড়িয়ে চলে আসতেন বাড়িতে, আবার কিন্তু বাড়ি থেকে আবার সেই ভোরবেলা সাইকেল চালিয়ে সেই মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়াতেন। এরকম আসা যাওয়া ওনার জন্য বেশ কষ্টকর থাকলেও উনি এভাবেই সবসময় আসা যাওয়াতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। ঘটনার দিন রাতের বেলা উনি এশার নামাজ পড়িয়ে আরো বেশ কিছুটা সময় অতিবাহিত করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটা জায়গায় উনি চলে এসেছেন,
যে জায়গাতে আশেপাশে আসলে ওরকম ঘর বাড়ি দেখা যায় না, শুনশান নীরব একটি রাস্তা, রাস্তার ওই অংশটা। হঠাৎ করে উনি রাস্তার উপরে দেখতে পান একটি খাটিয়া আড়াআড়ি ভাবে শোয়ানো, সেটার উপর একটি লাশ রয়েছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, রাস্তায় এভাবে আড়াআড়ি ভাবে খাটিয়া রেখে লোকজন কোথায় গেল, লাশটাই বা কার? সাধারণত অত্র এলাকায় কোনো একজন ব্যক্তি যদি মারা যেতেন তার খোঁজ খবর কিন্তু এই সাদিক ভাইয়ের নানার কাছে আসতো। উনি চিন্তা করলেন যে আমি তো জানলামও না, আর এরকম একটা জায়গায় লাশ রেখে গেছে, বিষয়টা তো ভালো না। ভালো না এই অর্থে যে বিষয়টা স্বাভাবিক না। উনি কিন্তু প্রচন্ড রকমের সাহসী। উনি কি করেছেন, সাইকেল থেকে নেমে সাইকেলটা স্ট্যান্ড করিয়ে রেখেছেন, মানে দাঁড় করিয়ে রেখে ওই খাটিয়ার কাছে গিয়েছেন। দেখা গেল কাফনে মোড়ানো খুব সুন্দরভাবে একটি ডেড বডি রাখা। উনি সাহস করে যখনই ওই ডেড বডির উপর থেকে কাপড় সরিয়েছেন তখনই দেখেন যে এটা ওনারই লাশ। এটা দেখার সাথে সাথে ওনার তো ভয়ে শিউরে ওঠার কথা, তাই না? না, উনি ভয়ে শিউরে ওঠেন নাই। উনি বুঝতে পেরেছেন যে এটা দুষ্টু জিনের কাজ। উনি তখন বলেছেন যে আমার সামনে থেকে কি এখন যাবি, নাকি আমি অন্য ব্যবস্থা করব? এই আমি দাঁড়াইলাম, আমার সামনে থেকে এখন যাবি, তা না হলে দেখিস আমি কি ব্যবস্থা নিই। দাঁড়িয়ে আছেন উনি, লাশটাও আর সরে না, ওরকমই আছে। এরপর উনি বললেন যে ঠিক আছে, যেহেতু যাবি না, আমি ব্যবস্থা নিচ্ছি, আমি এখন তোর জানাজা পড়াবো। এই বলে উনি জানাজার নিয়ত করে আল্লাহু আকবার বলে কেবল দাঁড়াবেন, এমন সময় দেখেন ওই জিনিসটার সামনে নাই, ভ্যানিশ, মিলিয়ে গেছে। এরপর উনি যথারীতি ওনার সাইকেলটা নিয়ে বাড়িতে চলে আসেন। পথিমধ্যে অবশ্য আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা আপাতত দৃষ্টিতে এ পর্যন্তই, কিন্তু এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষা রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। মূলত এত ছোট ঘটনা আমরা খুব কম প্রচার করি, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমার একটি গল্প বলার ইচ্ছা রয়েছে, যার কারণে এই ঘটনাটি সিলেক্ট করা হয়েছে। আমার ধারণা আপনারা অনেকেই এই গল্পটি জানেন। এই গল্পটা বা এই ঘটনাটা কোথায় এক্সাক্ট ঘটেছিল বহু মানুষের মুখে মুখে প্রচলিত আছে, তো যার কারণে এটা বলা যায় না যে আসলে কোথায় এটা হয়েছিল। প্রিয় লিসেনার্স, কোন একটা এলাকায় 7-8 জন দুষ্টু যুবক ছিল। মানুষকে বিভিন্নভাবে বিরক্ত করত, উত্তক্ত করত। নারী হেনস্থা থেকে শুরু করে নিয়ে হেন কোনো অপকর্ম নাই যে করত না। আর তাদের অপকর্মের তালিকায় ছিল আলেম ওলামাদেরকে বিব্রত করা, অপমান করা, সুযোগ পেলেই কটু কথা শোনানো। যখন তাদেরকে কোনো আলেম বা হুজুর ভালো কাজের পরামর্শ দিতেন, নামাজের জন্য ডাকতেন, তারা খুবই কটু কথা বলতেন। তো এরকমই চলছিল। তো একবার কি হলো, এক হুজুরের প্রতি তাদের খুব ক্ষোভ সৃষ্টি হলো যে সেই হুজুর বারবার শুধু এই ছেলেদেরকে নামাজের জন্য ডাকেন, এরকম দুষ্টুমি করতে নিষেধ করেন। তো এই ছেলেগুলো কি করলো, এই হুজুরকে ভালো রকমের একটা হেনস্থা করার উদ্যোগ নিল। সেটা কেমন ছিল? তারা পরিকল্পনা করলো যে আমাদের মধ্যে একজন লাশ সাজবো, কাফনে টাফনে মুড়িয়ে একদম নাকের মধ্যে তুলো দিয়ে আমরা অন্যান্যরা খাটিয়ায় তাকে নিয়ে হুজুরের কাছে যাব এবং হুজুরকে বলবো যে আপনি জানাজার নামাজ পড়ান। যখন হুজুর জানাজার নামাজ পড়ানো শুরু করবেন তখন এই খাটিয়ায় শোয়া যে বন্ধুটা আছে সে উঠে দাঁড়িয়ে লাফালাফি শুরু করবে এবং হাসি তামাশা শুরু করবে। আর পেছনে যারা জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছে তার অন্য বন্ধু বান্ধবরা তারাও হাসি তামাশা শুরু করবে। এইভাবে এই বিষয়টা নিয়ে চরম রকমের একটা রসিকতা করার পরিকল্পনা তারা করে। সেই পরিকল্পনা অনুযায়ী সেরকমটা তারা করেও। তারা ওরকম ভাবে একজন বন্ধুকে লাশ সাজিয়ে খাটিয়াতে করে হুজুরের বাসার সামনে নিয়ে আসেন। আনার পর ওই হুজুরের কাছে তারা বলছেন যে আসলে আপনি অনেক ভালো ভালো কথা বলতেন, আমরা শুনি নাই, অন্যায় করেছি, ক্ষমা করে দিয়েন, আমরা অনুতপ্ত, আমাদের এক বন্ধু পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আপনি জানাজা পড়ান।
হুজুর এই কথা শুনে আসলে তার মনটা তোর নরম হয়ে গিয়েছে, যে এরা এত কটু কথা বলেছে, বিভিন্ন সময় অনেক এমন এমন কথা বলেছে যেটা আসলে সহ্য করার মতো না। তারপরও উনি দিনের দাওয়াতটা দিয়ে গিয়েছেন। এদের মধ্যে থেকে একজন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এরা অনুতপ্ত। উনি স্বাভাবিকভাবেই জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। তবে দাঁড়ানোর আগে উনি একটা বিষয় বারবার জিজ্ঞেস করেছেন যে, বাবারা, তোমাদের এই বন্ধু সত্যি মারা গেছে তো? কারণ ওনার মনের মধ্যে কিন্তু একটা জায়গায় খটকা ছিল যে এরা আবার কোনো দুষ্টামি করবে না তো। তখন অন্য বন্ধুরা বলছে, হ্যাঁ হুজুর, সে মারা গেছে। হুজুর আবারও বলছেন, বুঝো কিন্তু সে মারা গেছে তো? তখন তারা আবারও বলছে, হ্যাঁ হুজুর, মারা গেছে। তখন হুজুর তৃতীয়বারের মতো বলেন, আমি চূড়ান্ত ভাবে বলছি, বুঝে দেখো সে মারা গেছে তো? তখন তারা বলছেন যে হ্যাঁ হুজুর মারা গেছে, আপনি জানাজা পড়াতে পারেন। হুজুর দাঁড়িয়ে গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। আল্লাহু আকবার বলে উনি হাত বাঁধলেন। পেছনে থাকা অন্যান্যরাও যারা এসেছিলেন ওই সময়, ওই দুষ্টু বন্ধু বান্ধবরা, তারাও হাত বাঁধলেন। এদিকে হুজুর জানাজার নামাজে দাঁড়িয়ে এক তাকবীর, দুই তাকবীর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওই বন্ধুটার উঠে দাঁড়ায় না। তার তো উঠে দাঁড়িয়ে লাফালাফি করার কথা, হাসি তামাশা করার কথা। এদিকে হুজুর জানাজার নামাজ শেষ করে সালাম ফেরালেন, কিন্তু সেই বন্ধুর উঠে দাঁড়ায় না। এরপর ওই যেই বন্ধুরা, তারা কি করেছেন, দৌড়ে ওই বন্ধুর কাছে গিয়েছেন যে, কিরে তুই উঠলি না কেন? কিন্তু তারা যেটা দেখলেন সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তারা দেখলেন তাদের ওই বন্ধুটা সত্যি সত্যি মারা গেছে। এরপর তারা তো কান্নাকাটি জুড়ে দিলেন এবং হুজুরকে বললেন, হুজুর যে আসলে আমরা এই পরিকল্পনা করে আসছিলাম। তখন হুজুর বললেন যে, আমি তো তোমাদেরকে বারবার বলেছি যে সে সত্যি মারা গেছে, তো তোমরা 3 বার সাক্ষ্য দিয়েছ, এই সাক্ষ্যটা আল্লাহ কবুল করে নিছেন।